তো আমাদের আজকের টপিক কি ছিল? টপিক ছিল হচ্ছে বর্গ, এরপরে হচ্ছে বর্গমূল, এরপরে হচ্ছে সরল। মনে রাখবেন, সরলীকরণ এটাকে ইংরেজিতে বলি আমরা সিম্পলিফাই করা বা সিম্পলিফিকেশন। বর্গমূলকে আমরা ইংরেজিতে বলি স্কোয়ার রুট, আর বর্গকে আমরা ইংরেজিতে কি বলি? শুধু স্কোয়ার। তাহলে স্কোয়ার, স্কোয়ার রুট, সিম্পলিফাই করা বা সিম্পলিফিকেশন করা, এই তিনটা জিনিস একটু ভালোভাবে আপনাদের শিখতে হবে। মূলত এই বর্গমূলে অনেকের প্রবলেম হয় আপনাদের, হ্যাঁ। এই জন্য এই বর্গমূল জিনিসটা একটু ভালো করে দেখবেন। তো এই জন্য আজকে যে শীটটা আছে এখানে টোটাল 12টা অঙ্ক আছে, একটু ভালোভাবে শেখাবো জন্য অঙ্ক একটু কম রাখছে আর কি এখানে, হ্যাঁ। তো আপনারা হচ্ছে শুরুতে দেখেন, একটু মনোযোগ দেন যাদের প্রবলেম আছে একটু এখানে। তো স্কোয়ার রুট বা বর্গমূল যেটার বাংলা, এটাকে আমরা হচ্ছে প্রকাশ করি কিভাবে? এইরকম করে ধরেন আমি দিলাম 196। বলেন তো এটাকে আমরা কি বলি? আমরা কিন্তু এভাবে বলি রুট 196, তাই বলি না? বলেন তো। জি। জি স্যার। আমরা বলি রুট 196, কিন্তু আমাদের বলা উচিত কি? SQUARE, স্কোয়ার রুট 196, তাই না? কি বলা উচিত? স্কোয়ার স্কোয়ার রুট রুট। কেননা বলেন তো এই চিহ্নটার বাংলা নাম কি বর্গ নাকি বর্গমূল? কি নাম? বর্গমূল। বর্গমূল। এই জন্য আমাদের বলা উচিত স্কোয়ার রুট, কিন্তু আমরা ভুল বলি, আমরা শুধু রুট বলি। তো যাই হোক, সেটা বলাতে আমাদের অনেক সময় প্রবলেম হতেও পারে, সেটা ব্যাপার না, কিন্তু ক্যালকুলেশনটা একটু ভালো করে বুঝতে হবে। তো বীজগাণিতিক ক্যালকুলেশন আমরা একটু পরে আলোচনা করব। আপাতত পাটিগাণিতিক যে ক্যালকুলেশন আছে বর্গমূলের, সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো মোটামুটি দুটো পদ্ধতি আছে বর্গমূল নির্ণয়ের, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে, আর একটা হচ্ছে উৎপাদক প্রক্রিয়ার সাহায্যে। প্রক্রিয়া হচ্ছে মোট দুইটা, হ্যাঁ। আমি দেখি একটু সাউন্ডটা, আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি কম, আপনাদের একটু সাউন্ডটা বাড়াই দেই। হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন তাহলে কি বললাম, পদ্ধতি কয়টা বর্গমূল নির্ণয়ের? বলেন তো একজন। দুইটা। দুইটা পদ্ধতি, একটা দুইটা কি? একটা ভাগ প্রক্রিয়া, আর একটা কি? এর সাহায্যে। উৎপাদক প্রক্রিয়া। তো মনে রাখবেন যে ভাগ প্রক্রিয়াটা আমরা কিভাবে করি। এই যে এখানে দেখেন, যাদের নয়েজ আছে একটু মিউট করে রাখেন, ঘর ঘর আওয়াজ যেন না হয়। যাদের নয়েজ নাই তারা অন রাখেন। তো দেখেন ভাগ প্রক্রিয়া হচ্ছে এইটা। তো আমরা নর্মালি যদি আমরা বলি যে কোনো কিছু দ্বারা ধরেন আমরা 12 দ্বারা 24কে ভাগ করতেছি, আমরা এইভাবে ভাগ চিহ্ন দেই। কিন্তু বর্গমূলের ভাগ প্রক্রিয়াটা একটু আলাদা ধাঁচের হয়। কিরকম? যেমন আমি যদি বলি 196 এর বর্গমূল আমাকে যদি করতে বলা হয়, তাহলে আমি কি করব জানেন? 196 লিখে ডান দিকে একটা টান দিব, দেওয়ার পরে আমরা এই দিক থেকে জোড়া মেলানো শুরু করব। এক জোড়া, এখানে একটা সিঙ্গেল সংখ্যা আছে, এটার কোনো জোড়া নাই। ওকে, এভাবে আমরা করার চেষ্টা করব। তো বর্গমূলের এই যে প্রসেসটা, বলেন তো দেখি কার কার এই প্রসেসে প্রবলেম আছে? একটু বলেন দেখি আমাকে, কার কার এই প্রসেসে প্রবলেম আছে? আমার স্যার আছে, আমি আমারও এই স্যার বড় সংখ্যাগুলো করতে কষ্ট হয় স্যার। আচ্ছা, বড় সংখ্যাগুলো করতে কষ্ট হয়, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা শুরুতে বড় সংখ্যায় একটা করি। দেখেন তো দেখি এই সংখ্যাটা কিছুটা বড় সংখ্যা কিনা। তাহলে ছোট থেকে বড় যান, তাহলে ভালো আচ্ছা, হবে। ছোট থেকে বড়তে যাব, ঠিক আছে। তো খেয়াল করে দেখেন, আমরা যখন একটা ছোট সংখ্যা নেই, ধরেন আমি নিলাম 9। 9-এর আমি বর্গমূল করতে চাই। তো কি প্রক্রিয়ার সাহায্যে? ভাগ প্রক্রিয়ার সাহায্যে। কিভাবে সেটা? সেটা হচ্ছে 9 লিখে একটা টান দিব। বলেন তো 9-এর কোনো জোড়া আছে এখানে? না। জি না। জোড়া নাই, 9 একাই। বলেন তো কত কত গুণ করলে 9 হয়? 3 আর 3 তিন গুণ তিন। 3 আর 3। তাহলে 3-কে 3 দ্বারা গুণ করলে 9 হয়। বুঝতে পারছেন বর্গমূলের সিস্টেম, ছোট সংখ্যা কিভাবে করা হয়? আচ্ছা, কে জানি, দেখেন তো কে জানি কথা বলতেছে। স্যার আরেকবার বুঝিয়ে দেন স্যার। আচ্ছা, আরেকবার, ওকে ঠিক আছে। তো দেখেন আমি আরেকটা সংখ্যা নিচ্ছি, সেটা হলো ধরেন আমি নিলাম হচ্ছে 81 একটা সংখ্যা নিলাম। বলেন তো এই সংখ্যাটা একটা জোড়া কিনা এখানে? জি স্যার। জোড়া। যদি জোড়া মেলে তাহলে জোড়াতে দাগ দিতে হবে, আর যদি জোড়া না মেলে তাহলেও কোনো সমস্যা নেই, ওটা আমরা ওভাবেই রাখবো। ঠিক আছে। দেখেন তার নয়েজ 81, হচ্ছে। 81 যে সংখ্যাটা আছে, বলেন তো কোন দুটি সংখ্যা গুণ করলে 81 হয়? নং নং নয় 81, আকাশ। তাহলে করলে 9 আর 9 গুণ করলে কত হয়? 81। 81। 81 হয়। তাহলে এখানে 9 বসাবো।
আদতে এই 9কে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 81। 81 হবে। আচ্ছা, বিষয়টা কেন এরকম ভাবে কাজ করে, তার কারণ কি? আচ্ছা বলেন তো, বর্গ মানে বর্গ মানে কি? এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স এর বর্গ। আচ্ছা বলেন তো, এক্স কয়টা আছে এখানে? দুইটা আছে। ওকে। আমি যদি বলি এম এর বর্গ, তাহলে বলেন তো এম কয়টা আছে এখানে? দুইটা। দুইটা। তাহলে এম ইন্টু এম। এখন আমি যদি বলি 81, বলেন তো এখানে 9 কয়টা আছে? দুইটা। দুইটা। তার মানে আমি 9-এর উপর স্কোয়ার করতে পারবো, হিসাব এটাই। তো এই জন্য আমাদের স্যার বর্গ এখানে সংখ্যাগুলো একটু মনে মানে স্যার একটু মনে বলবো। রাখতে হবে। হ্যাঁ, একটু বর্গ সংখ্যাগুলো মনে রাখতে হবে। আমি একটু দেখাচ্ছি, দেখেন বর্গ সংখ্যাগুলো। হ্যাঁ বলেন, কেউ কিছু বলবেন? জি স্যার, বলতেছি যে আহ, একই সংখ্যার গুণফলকে বর্গমূল বলা হয়। হ্যাঁ, একই সংখ্যার গুণফলকেই বর্গমূল বলা হয়। মানে বর্গ বলতে বোঝায় কোনো একটা জিনিস, ধরেন আমি দিলাম এখানে 5, 5 আছে দুইটা, এটাকেই বলা হয় 5-এর বর্গ। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি। ওকে। তো এটা তো এখন আসেন। বর্গ স্যার, তাহলে হ্যাঁ, বর্গ বর্গমূলটা বর্গ বর্গ কথাটার অর্থ হচ্ছে, আমি যদি বলি বর্গ, বর্গ মানেই বলেন তো কি বুঝায়? সংখ্যা দুইবার বোঝাবে। দুই বুঝায়। আচ্ছা আমি যদি বলি ঘন, বলেন তো ঘন মানে কি বুঝায়? তিন তিন। একই তিন সংখ্যা তিন। বুঝায়। এই জন্য ঘন হচ্ছে 3, তিন। বর্গ মানে 2। তো যে কোনো জিনিস বর্গ হবে কিভাবে? নয়েজ আসতেছে স্যার। হ্যাঁ বলেন। স্যার, নয়েজ আসতেছে? প্রচুর নয়েজ আসতেছে, কার কার আচ্ছা থেকে যেন আচ্ছা, প্রচুর দেখেন তো নয়েজ দেখি, টিভি আসতেছে। চলছে না কি হচ্ছে, নয়েজ আপনারা আপনারা আসতেছে। দেখেন তো দেখি কোথায় কোথায় নয়েজ হচ্ছে, তাহলে আমি মিউট করে দিতে পারবো। যে নূর নবী হাসান, এনার আচ্ছা, কাছ থেকে আসতেছে। একজনকে মিউট করে দিছি। দেন এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে। নিজেরা একটু খেয়াল রাখলেই হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা। ওকে। তো দেখেন, আমরা হচ্ছে কন্টিনিউ করি আবারও। তো এই যে আমরা আস্তে আস্তে সংখ্যাটা একটু বড় করি, তো ধরেন আমি 100 দিলাম। ওকে, 100 দিলাম। বলেন তো 100 কোন সংখ্যার বর্গ? 10। 50। তাহলে আমি দশ। যদি বলি স্কোয়ার রুট 100, তাহলে তার মান কত হবে? 10। এক্স্যাক্টলি 10 হবে। আচ্ছা এখন আমি যদি বলি, বলেন তো দেখি, আচ্ছা। 121 যে সংখ্যাটা আছে, এইটা কার বর্গ? অনেকে হয়তো বলতে পারতেছে 11। যে 11কে যদি 11। আমরা বর্গ করি তাহলে সেটা 121 হয়, কিন্তু এটা তো অনেকে নাও জানতে পারে, তাই না? হুম। জি স্যার। এক্স্যাক্টলি। তখন আমরা কি করব? তখন যেটা করব সেটা হচ্ছে এইদিকে টান দিব। টান দিয়ে ডান দিক থেকে জোড়া মিলায় বাম দিকে যাব। বলেন তো এটা এক জোড়া কিনা? জি। জি। জি এক। স্যার। আচ্ছা, এক একাই আছে, একের কোনো জোড়া নাই। তাই একের কাজটা আমাদের আগে করতে হবে। কাজ করার সময় আমরা এই বাম পাশের জিনিসটার আগে কাজ করব, আর জোড়া মেলানোর সময় আমরা ডান দিক থেকে বাম দিকে জোড়া মেলাবো। তাহলে বলেন তো একের, এই একের বর্গ কত? একই। এক। তাহলে এককে, এই এককে 1 দ্বারা গুণ করলে কত হয় বলেন? একই। এক। এক হয়ে গেল। বলেন তো এখানে কি নিচে কিছু থাকে? জিরো থাকে কিনা? থাকে। জিরো। জিরো থাকে। তো জিরো তো আমরা নামাই না সাধারণত। আচ্ছা বলেন তো, এই যে 21 আছে, এই জোড়াটা নিচে নেমে আসবে এবার। এরা কিন্তু যার নিচে আমরা জোড়া জোড়া দাগ দেবো, সে তারা কিন্তু মানে একজন একজন করে একসাথে আসবে নাম। না, আসলে জোড়া জোড়া করেই আসবে। ঠিক আছে। ওকে। জি। ওকে। এবার আসেন, আবার এইদিকে দাগ দেবো। দাগ দেওয়ার পরে করবো কি বলেন তো দেখি, এই একের দ্বিগুণ কত? এককে 2 দ্বারা গুণ করলে কত হয়? 2। 2। তার মানে এখানে যে সংখ্যাটা থাকবে তার দ্বিগুণ এখানে বসাতে হবে। দ্বিগুণ মানে কিন্তু আমি বর্গ বলি নাই, বলছি দুই দুই। গুণ। তাহলে একের দুই দুই। গুণ মানে কোন হচ্ছে সংখ্যা 2। তিন? তাহলে আমি 2 বসাই দিলাম। ওকে, 2 বসাইলাম। হুম। জি। এবার বলেন দেখি, এখানে কোন সংখ্যা বসাইলে ওই একই সংখ্যা এখানে বসালে বলেন তো এইটার সাথে মিলবে? এক। এক। তাহলে এখানে যদি আমি 1 বসাই, এখানেও আমি 1 বসাবো। বলেন তো দেখি 21কে যদি আমি 1 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 21। 21। এই যে জিনিসটা কিন্তু আমাদের মিলে যাবে। হ্যাঁ, আমি আরেকবার দেখাচ্ছি, এখানে দাগগুলো একটু বেশি হয়ে গেছে। তাহলে বলেন তো এখানে যদি একের ডাবল 2 বসাই, আর এখানে যদি 1 বসাই, এখানেও 1, তাহলে 21 একে 21 হবে। আমরা আর একটু বড় সংখ্যা নিয়ে চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, আর একটু বড়তে যাচ্ছি। তো ধরেন আমরা যাচ্ছি, আমরা দুটি সংখ্যা গুণ করি। ধরেন আমরা কিভাবে করব? ধরেন 625 নিলাম, এটার আমরা বর্গমূল বের করব। 625-এর আমরা বর্গমূল বের করতে চাই। তাহলে 625 লিখে আমি ডান দিকে একটা টান দিলাম। জোড়া মেলাবো কোন দিক থেকে বলেন?
ডান দিক ডান থেকে। দিক। ডান দিক থেকে, তাহলে এটা হলো এক ডান জোড়া। দিক থেকে স্যার 25। আর ছয় তো সিঙ্গেল আছে, তাহলে প্রথমে ছয়ের কাজটা করতে হবে। বলেন তো ছয়ের কাছাকাছি বর্গ সংখ্যা কত? চার। ধরুন 4। হ্যাঁ, এক্স্যাক্টলি, দুই। দুই। কেননা তিন তিরিখে নয় বেশি হয়ে যাচ্ছে, তাই না? জি। তাহলে এই দুই নিব, এই দুইকে দুই দ্বারা গুণ করলে কত হবে? চার। 4। চার। ওকে, টান দিলাম। টান দেওয়ার পরে বলেন তো অবশিষ্ট কত থাকলো? দুই থাকছে। দুই। এখন আমাদের করতে হবে কি, এখন আমাদের এই জোড়াটা নেমে আসবে। তাহলে কত নামলো নিচে? 25। 25। বাম দিকে টান দিব। বলেন তো এই দুইকে দুই দ্বারা গুণ করলে কত হয়? 4। চার। চার এখানে বসাই দিলাম। ওকে, এবার হ্যাঁ। আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, ওই সংখ্যাটা এখানেও বসবে, এবং এইটাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে আমাদের কিন্তু এইটা হইতে হবে। 8। বুঝছি। জিনিসটা কিন্তু একটু জটিল। আচ্ছা বলেন তো এখানে যদি আমি এক 8। বসাই, তাহলে বলেন তো এখানেও কত বসবে? 1। এক। 41 দিয়ে। বলেন তো 41কে এক দ্বারা গুণ করলে কি এটা মেলে? জি না। না। মেলে না। আমি আবার মুছে দিচ্ছি, হ্যাঁ, আবার মুছে দিচ্ছি। এবার আপনি আর একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে, বলেন তো দেখি এখানে যদি আমি 3 বসাই, তাহলে এখানেও আমি 3 বসাবো। বলেন তো 43কে 3 দ্বারা গুণ করলে কি এই সংখ্যাটা মিলবে? না স্যার। না। মিলবে না। তাহলে বুঝতে নিশ্চয়ই পাচ্ছেন যে কত বসাইতে হবে, 8 বলেন তো লাগবে। দেখি। 5 দিতে হবে স্যার। এক্স্যাক্টলি, 5। এখানে যদি 5 বসাই এখানেও 5, আর এই 5 দ্বারা 45কে গুণ করলে কত হবে বলেন? 125। 225। 225। একটু গুণ করে দেখেন সাইডে। 5 5-এ 25-এর 5, হাতে 2, 4 5-এ 20, আর 2-এ 22, তাহলে 225 হয়ে গেছে। বুঝতে পারছেন বর্গমূলটা কিভাবে কাজ করতেছে? জি। এক্স্যাক্টলি। এইবার আসেন, এবার আমরা একটু বড়তে যাচ্ছি, হ্যাঁ, একটু অ্যাডভান্সে যাচ্ছি আমরা। সেটা হচ্ছে এই যে 4 নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে, কি বলা হচ্ছে বলেন তো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো বলেন তো 1,23,904 কিনা এটা? জি। 904। এটার কি করব বলেন, এটা কি করব? জোড়া জোড়া বর্গমূল। মিলাবো আগে। বর্গমূল। তাহলে আমরা প্রথমে জোড়া জোড়া মিল করব। এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া। কয় জোড়া আছে? 3 3 জোড়া। জোড়া। তিন জোড়া। আচ্ছা বলেন 12কে প্রথমে ক্যালকুলেশন করব। 12 এর বর্গ সংখ্যা কাছাকাছি কে আছে? 3। তিন। তিন তিরিখা নয়, 3। 9। তাহলে 3 বসাবো, 3কে 3 দ্বারা গুণ করলে কত হবে? 9। 9। অবশিষ্ট কত থাকলো? 3। 3। এবার 3-এর পাশে কাকে কেটে নামাবো? 39। 3 নয়, 39। তো 39 বলেন হয়। তো 39। 3-এর দ্বিগুণ কত? 6। 6। 6। 6। এখন দেখেন, এখানে যদি আমি এক বসাই, এখানেও যদি আমি এক বসাই, তাহলে 61কে এক দ্বারা গুণ করলে বলেন তো এটার কাছাকাছিও যাচ্ছে না, যায়? না। তাহলে নিশ্চয়ই আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে যে কাছাকাছি যাইতে হলে কি করতে হবে। তাহলে এখানে যদি আমি 5 নেই, এখানেও আমাকে 5 নিতে হবে। বলেন তো 65কে যদি 5 আমরা 5 দ্বারা গুণ 25 করি, তাহলে এর হয় না। কাছাকাছি যাবে কিনা? যাইতে পারে। এটা আমরা কিন্তু ডান দিকে দেখে মানে বুঝতে পারতেছি কাছাকাছি যাবে, কিন্তু যখন পরীক্ষার হলে আপনারা করবেন তখন তো আর এইটা আপনার সামনে থাকবে না। তখন আপনাকে মাথা না, থেকেই কিন্তু বিষয়গুলো বের করতে হবে যে করে কোনটা নিলে দেখতে হবে। কাছাকাছি যায়, ঠিক আছে? ওকে, তাহলে 5 5-এ 25-এর 5, হাতে হচ্ছে 2, 125। 5 6 30, আর 2 32, তাহলে কত হইলো বলেন তো দেখি? 325। 325। তাহলে 339 থেকে 325 বাদ দিলে এখানে থেকে 4 আর 1, তাহলে কত থাকলো বলেন? 14। 14। 14 থাকলো। এবার আসেন, যেহেতু 14 আছে, জিরো তাহলে বলেন তো নয়। এই জোড়াটা আবার আমরা কেটে নামাবো কিনা? জি স্যার। নামাইলাম। এবার আসেন, বলেন তো 35-এর দ্বিগুণ কত? 70। 35-এর দ্বিগুণ কত বলেন? 70। 70। আচ্ছা, দ্বিগুণ বসাইতে হবে। এবার বলেন এখানে এমন একটা সংখ্যা বসবে, এখানেও ওই সংখ্যাটাই বসবে, যেন ওটা দ্বারা গুণ করলে আমাদের এই সংখ্যাটা হয়। বলেন তো দেখি, এখানে যদি আমি এক বসাই, তাহলে এখানেও এক, এখানে তাহলে 701, 1-কে 701, তাহলে মিলতেছে না? মিলতেছে। না। তাহলে এখানে না। যদি আমি 2 বসাই, এখানেও 2। বলেন তো 702-কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 4। 1404। 1404। তাহলে 1404। কি মিলে বুঝতে গেছে। পারছেন ব্যাপারটা কিভাবে ঘটলো? জি, বুঝতে তাহলে অ্যান্সার কত? 500 কত? 300 কত? 52। 352 52। হচ্ছে অ্যান্সার। তবে প্রক্রিয়াটা বলেন তো দেখি কিছুটা জটিল কিনা? জি হ্যাঁ স্যার, স্যার। অনেক কিছুটা জটিল। জটিল আছে কিন্তু স্যার হ্যাঁ, শেষে তো শেষে গিয়ে মিলে যাবে না স্যার?
হ্যাঁ, আমি আমি শুনতে পাইনি, আরেকবার একটু ক্লিয়ার করে বলেন। স্যার বলতেছি যে প্রক্রিয়া তো কঠিন ঠিক আছে, কিন্তু শেষে শেষে গিয়ে মানে মিলেই যাবে, মিলতেই হবে। আচ্ছা দেখেন, এটা যদি একটু কঠিন অঙ্ক দেয় তাহলে ধরেন এরকম অ্যান্সার আসতে পারে 352.72, এরকম আসতে পারে যদি একটু কঠিন দেয়। কিন্তু প্রসেস এইটাই, ঠিক আছে, জি স্যার। প্রসেস এইটাই। গানই হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে পরীক্ষায় যদি এইরকম একটা বড় সংখ্যা দিয়ে আবার যদি দশমিক দেয়, তাহলে বলেন তো ওই অঙ্ক করতেই তো অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? পরীক্ষায় অনেক 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 টাইম লেগে যাবে। তবে ছোট ছোট অঙ্কের ক্ষেত্রে যেমন আমাকে বলতে পারে 25.37 এর বর্গমূল করো, তখন কিন্তু আমরা হচ্ছে ঠিকঠাক ভাবে করতে পারবো, তখন আর আমাদের ঝামেলা হবে না। তো আমরা আসবো দশমিকের ক্ষেত্রেও আমরা দেখব যে কিভাবে বর্গমূলগুলো করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসেন আমরা। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ওই যে যেটা করলেন স্যার, এই অঙ্কটা স্যার আমরা তো বাম পাশ থেকে স্যার আগে বর্গমূল করছি, এটা কি ডান পাশ থেকে কোনো করার অপশন আছে কিনা, যে আমরা না আগে না, শূন্য কোনো চার দিয়ে অপশন নাই, নামাতে নো পারি যদি? ওয়ে। ডান পাশ থেকে করার কোনো ওয়ে নাই। বর্গমূল সবসময় মানে বাম পাশ থেকে করা যাবে না, ডান ডান পাশ পাশ থেকেই দিয়েই তো করতে হবে। করতেছি আমরা। ঠিক আছে, আমরা আমরা ডান পাশ থেকে করলাম না, বর্গমূলটা এই দিক থেকে করতেছি না। জি মানে আমি যে বলতেছিলাম শূন্য শূন্য চার এই দিক থেকে করা যাবে কিনা স্যার, না না মানে না, এই অপশন নাই? মানে শূন্য চার বাম থেকে থেকে ডানে করা যাবে না। এটা হচ্ছে করতে হবে এই দিক থেকে এই দিকে ক্যালকুলেশন, কোনো ওয়ে নাই এটা, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন, মানে আমি তাহলে দশমিকের বিষয়টা একটু বলি আপনাদের, হ্যাঁ। মনে করেন এরকম আছে, এরকম আছে ধরেন 25.375। আচ্ছা, এখানে আমি দিলাম ধরেন 101। আচ্ছা বলেন দেখি, এইটার এই দিক থেকে জোড়া মেলাই কিনা আমরা? এখানে এক জোড়া। এবার দশমিকের পর এই দিক থেকে জোড়া মেলাইতে হবে, বুঝতে পারছেন? কোন দিক থেকে? বাম থেকে ডানে, ঠিক আছে। তাহলে দশমিকের কোন দিকে জোড়া মেলাইতে হবে? বাম থেকে ডানে। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কোন দিকে জোড়া মেলাইতে হবে? ডান থেকে হবে। হ্যাঁ, ডান থেকে বামে। এটা হচ্ছে এই দিকে, এটা যাবে এই দিকে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। যখন আমরা দশমিক করাবো তখন আমরা একটু শেখাবো একটু ভালো করে। আচ্ছা, এরকম অঙ্ক দেখছেন না যে এতজন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায়, দেখছেন না এরকম অঙ্ক? জি স্যার। জি স্যার। ওই ধরনের অঙ্কগুলো কিসের সাহায্যে করতে হবে আমাদের? বর্গমূল ওই ধরনের অবশ্যই এক্স্যাক্টলি বর্গমূলের সাহায্যে করতে হবে, ঠিক আছে। আবার বলা হয় যে এতজন সৈন্যের সাথে কমপক্ষে কতজন সৈন্য যোগ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায়, একবার বিয়োগ করলে, যোগ করলে, ভাগ করলে, গুণ করলে। চার ক্যাটাগরির অঙ্ক কিন্তু এখানে আছে, ওকে। এই জন্য আমরা, আমি একটা নিয়ম বলি আপনাদের, সেটা হচ্ছে যদি সংখ্যাটা ছোট হয়, ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা উৎপাদক প্রক্রিয়া ব্যবহার করব, তাহলে তাড়াতাড়ি হবে। আর যদি সংখ্যাটা বড় হয় তাহলে কোন প্রক্রিয়া ব্যবহার করব? ভাগ ভাগ প্রক্রিয়া। বলেন তো দেখি এইটা একটু বড় সংখ্যা কিনা? জি বড় সংখ্যা। তাহলে আমরা কোন প্রক্রিয়া ব্যবহার করব? ভাগ 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 প্রক্রিয়া। প্রক্রিয়া প্রক্রিয়া। আচ্ছা বলেন তো এই সংখ্যাটা একটু ছোট সংখ্যা কিনা? জি ছোট। তাহলে এর ক্ষেত্রে আমরা কোন প্রক্রিয়া ব্যবহার করব? উৎপাদক উৎপাদক প্রক্রিয়া। একটু মাথায় রাখবেন বিষয়টা, সেটা দেখেন আমি দেখাচ্ছি। আগে 196 কে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আপনাদের করে দেখাই। বলেন তো দেখি এক জোড়া, তাহলে এখানে কত দিব? এক। এক একে কত? এক। কত নামাবো নিচে? 96। একের ডাবল কত? দুই এখানে যদি চার বসাই এখানেও চার। বলেন তো 24কে 4 দ্বারা গুণ করলে কত হয়? চার 16। 96 না? জি। জি। ওকে, তাহলে অ্যান্সার কত? 14। 14, এক্স্যাক্টলি, এটা আমরা 14 পাইলাম। এবার আসেন, এই 196 সংখ্যাটাকে যদি আমি উৎপাদক প্রক্রিয়ার সাহায্যে করি তাহলে কি হবে? সেটা হচ্ছে 196কে আমি লসাগু করব, ওকে। তো যখন আমি লসাগু করব তখন কত দিয়ে যায় বলেন তো? জি। 2 দ্বারা। তো যখন দুই, আচ্ছা কার জানি নয়েজ আসতেছে। আচ্ছা, যখন 2 দ্বারা যায়, 9 দুগুণ 18, হাতে কত? এক। এক। তাহলে ওই একটা চার কার সামনে কল্পনা করব? 8 দুগুণে 16, একের ছয়ের সাথে, সামনে। ছয়ের তাহলে সাথে 16, তাহলে 8 দুগুণ কত? 16। 16। আবার আমরা ভাগ করব, বলেন তো 48, 49 দুগুণ 98 কিনা? জি স্যার। জি। এক্স্যাক্টলি। 7 দ্বারা ভাগ করব, বলেন তো 7 সাথে 49 সাত কিনা? সাত 49। জি আচ্ছা, জি। স্যার। তাহলে বলেন তো সাত 2 কয়টা? সাথে 49, দুইটা। দুইটা। সাত ও 7 দুইটা, কয়টা? দুইটা। 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 তাহলে এক জোড়া থেকে একটা নিব, এক জোড়া থেকে একটা নিব। তাহলে বলেন তো 7 আর 2 27। গুণ করলে কত হয়?
ও 7 × 14 14। ওকে, এটা হচ্ছে কোন প্রক্রিয়া বলেন? উৎপাদক। উৎপাদক। বলেন তো এটা কিছুটা ইজি কিনা? আর জি এইখানে কি স্যার। যতগুলো জোড়া হবে সবগুলো থেকে একটা এক্স্যাক্টলি, করে নিতে হবে? যতগুলো জোড়া হবে ততগুলো আমাদেরকে নিতে হবে। আর যদি এই সংখ্যাটা প্রকৃতপক্ষে বর্গমূল দশমিকের আসে তখন এই জোড়াটা মিলবে না, বুঝাইতে পারছি? তখন কোনো একটা সংখ্যা সিঙ্গেল থেকে যাবে। ওকে। স্যার তাহলে এই যে যে বর্গমূলের যে এটা মানে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওইটা কি মানে নিঃশেষে বিভাজ্য হবে নাকি? হ্যাঁ, নিঃশেষে বিভাজ্য সব সময় যে হবে এমনটা না, অনেক সময় তো নিঃশেষে বিভাজ্য নাও হতে পারে, তাই না? জি স্যার, তখন যদি জোড়া একটা না হয় তখন সেটা কি করব, নিব না? না, আমরা আমরা যে- নেব না বলতে ওইটার হচ্ছে তখন মনে করেন আমি একটা সংখ্যা এরকম বললাম, বলেন তো 24 কি আমাদের জি। বর্গ বর্গ সংখ্যা? বলেন তো 24 কি বর্গ সংখ্যা? না স্যার। অবশ্যই না। যেহেতু 24 বর্গ সংখ্যা না, আপনি 24 কে বের করে দেখেন, 2 12 দুগুণ 24, আবার 2 6 দুগুণ 12, আবার 2 3 দুগুণ 6। বলেন তো 2 কয়টা? 3টা। তিনটা। আচ্ছা, এই 3 কয়টা? একটা। একটা। তাহলে বলেন তো দেখি, দুই দুই আছে এক জোড়া, একটা নিলাম। হ্যাঁ। এখন এটারও জোড়া নাই, এটারও জোড়া নাই, তখন করতে হবে কি জানেন? গুণ √2 ইন্টু √3। তখন হচ্ছে অঙ্কটা এরকম রূপ নেবে। এটা অ্যান্সার যা হবে সেটা বর্গমূল। তবে এইরকম ক্ষেত্রে আমরা উৎপাদক প্রক্রিয়া কখনোই ব্যবহার করব না। এরকম ক্ষেত্রে আমরা কি করব? যখন মিলবে না তখন অবশ্যই কোন প্রক্রিয়া ব্যবহার করব? ভাগ। ভাগ প্রক্রিয়া। তাহলে 24কে যদি আমরা বর্গমূল করি, বলেন তো 24 একটা এক জোড়া কিনা? একটা। জি স্যার। ওকে। তাহলে বলেন তো 24 5-এর খুব কাছাকাছি চলে গেছিল, কিন্তু দিতে পারতেছি না, কত দিব? 4। 4। তাহলে 16। 4 4-এ কত? 16। 16। অবশিষ্ট কত থাকলো? 8। 8। ক্লিয়ার। আচ্ছা, এখন এখন কাজ করেন। তাহলে আমি এখানে টান দিলাম, বলেন তো 4-এর দ্বিগুণ কত? 8। 8। আচ্ছা, তাহলে এখানে যদি আমি এক বসাই, বলেন তো এখানেও হ্যাঁ, আমাকে এক বসাইলে এটা এক অনেক বড় বসাইতে হয়ে হবে। গেল কিনা এটার তুলনায়? ও জি জি স্যার। স্যার, বড় তাহলে তো আমরা হয়েছে। করতে পারতেছি না, পারতেছি করতে? না। পারতেছি না করতে। তখন আমরা কি করব? এখানে একটা দশমিক দিব। কি দিব? দশমিক। দশমিক দিব। আচ্ছা বলেন তো নর্মাল ভাগের ক্ষেত্রে একটা দশমিক দিলে কয়টা শূন্য নেওয়া যায়? একটা। একটা। কিন্তু যেহেতু এটা বর্গমূল, জোড়া জোড়া, তাই একটা দশমিকের জন্য এখানে দুইটা শূন্য নিতে হবে। এইটা বুঝতে পারছেন? এটা একটা নিয়ম, স্পেশাল একটা নিয়মের জি ক্ষেত্রে, স্যার। বর্গমূলের ক্ষেত্রে কয়টা কয়টা নিতে হবে? দুইটা নিতে পারবো একটা দুইটা নিতে দশমিকের পারবো, জন্য। কেননা এটা নর্মাল ভাগ না, এটা হচ্ছে বর্গমূলের ভাগ। ওকে, এই জন্য দুইটা জি। করে নিতে হবে। তাহলে একটা দশমিকের জন্য কয়টা শূন্য নিলাম? দুইটা। দুইটা। আচ্ছা, এবার আসেন, যদি আমি এখানে হচ্ছে ধরেন আহ 7 বসাই, বলেন তো এখানেও 7, তাহলে 87-কে 7 দ্বারা সাত গুণ করলে সাতা এটার কাছাকাছি যাবে কিনা? আমরা উনিশ। একটু বেশি বসায় ট্রাই করি। 8 বসাইতে পারি কিনা বলেন তো দেখি। 8 বসাইলাম। বলেন তো আটাটা 88-কে যদি আমি চৌষট্টি। 8 দ্বারা গুণ করি, 8 8 64, 4 হাতে 6, 8 4 হাজার 6। 8 64 হাজার আর 6 কত? 64 আর 70। 6। তার মানে 70। 704। তাহলে বলেন তো 9 বসানো যায় কিনা? আর একটু বড়, হ্যাঁ। হ্যাঁ, 9 বসানো যায়। তাহলে 9 নিলাম, এখানেও 9, তাহলে 89-কে কত দ্বারা গুণ করব? 9 দ্বারা। 9 নং 9 নং 81-র 81। 1 হাতে 8, 8 নং 72। আর এক 73। আচ্ছা দেখেন তো। ইয়াসিন ওকে। স্যার ক্লাস আচ্ছা। 8টায় দিলে ভালো হতো, 8টায়। আচ্ছা, তো দেখেন, মিউট করে দিছি আমি ওনাকে। তো খেয়াল করে দেখেন কি হবে এখানে। কি হচ্ছে বলেন তো? 9 নং 81-র 1 9 নং হাতে 8, 81। আর 8 নং 72, আর হচ্ছে আর 8-এ 8। কত হয়? তাহলে বেশি হয় স্যার। 801। 8। বলেন তো অল্প একটু বেশি হয়ে গেল না? জি। জি স্যার। তাহলে আমরা দেখছি এক বেশি হওয়ার কারণেও কিন্তু আমরা বসাইতে পারবো না, সম্ভব না। তাহলে কত বসাইতে হবে? 8। 8। তাহলে 88-কে 8 দ্বারা যদি গুণ করি, 8 8 64, 4 হাতে 6, 8 8 700। 64 আর 6 70, তাহলে কত? 704। 704। আচ্ছা বলেন তো 4.8 এক ঘর আসছে, তো এক ঘর আর একটা ঘর আপনারা চাইলে বের করতে পারেন, তো আমি আর বের করলাম না। তাহলে এর অ্যান্সার কত? 4 পয়েন্ট কত? 8। তাহলে 24-এর বর্গমূল কত? 4.8। 8। ঠিক আছে, এটা হচ্ছে এক্স্যাক্টলি আমরা বলতে পারি 24-এর বর্গমূল হচ্ছে 4.8। আপনি ক্যালকুলেটর চাপ দিবেন, এটা বের হয়ে আসবে, কিন্তু পরীক্ষার হলে তো আর, চাকরির পরীক্ষায় তো আর ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। এই জন্য বর্গমূল অবশ্যই আপনাকে করতে জানতে হবে, না হলে কিন্তু ভুল করে ফেলবেন।
এবার দেখেন, আপনারা এর আগে যে আমি ভগ্নাংশের যে আপনাদের ক্লাস নিলাম, ভগ্নাংশের ক্লাসের সময় যে নিচের কোন সংখ্যাটি বড় বলেন তো, 0.2, খ নম্বরে হাফ, গ নম্বরে 1/5, আর ঘ নম্বরে এরকম হচ্ছে 0.4, এরকম 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 থাকতে পারি কিনা? পারে। হ্যাঁ, অবশ্যই পারে। তাহলে বলেন দেখি, এই যে 0.4 আছে, এই 0.4 এর বর্গমূল কত হবে সেটা তো আপনাদের বের করতে হবে, না হলে তো আপনি বুঝতেই পারবেন না, তাই না? জি জি স্যার। এক্স্যাক্টলি। তো জি এটা তো স্যার। বুঝতে পারতেছেন যেটা 0.2, বলেন তো হাফ মানে কত, 0 পয়েন্ট কত, 5। বলেন তো 1/5 কত, এককে যদি আপনি 5 দ্বারা ভাগ করে পাঁচ দেন ভাগ নিচে পাঁচ। শূন্য, তাহলে বলেন তো এটাও পয়েন্ট জিরো টু পয়েন্ট টু কিনা? পয়েন্ট টু সামথিং। তাহলে আমরা বলতে পারতেছি, ওকে। আচ্ছা, দেখেন আমি কন্টিনিউ করতেছি। তো এই যে আমরা সংখ্যাগুলো তো লিখলাম, আমাদের নিজেদের আন্দাজেই আমরা লিখলাম, হ্যাঁ। তাহলে বলেন তো দেখি, এখন পর্যন্ত যেহেতু আমি বলছি কোনটা বড় ভগ্নাংশ, তাহলে এই তিনটার মধ্যে বড় ভগ্নাংশ কোনটা আছে? এইটা। কিন্তু এইটার তো আমরা মান জানি না, তাই না? আমরা তো বলতে পারতেছি না। এই জন্য তাহলে আমাদের 0.4 এর কি করতে হবে বলেন? বর্গমূল। বর্গমূল। তাহলে আমি ইচ্ছা মতো জিরো নিতে পারবো ডান দিকে। কি নিতে পারবো? ইচ্ছা মতো জিরো। জিরো। জিরো নিতে পারবো। আচ্ছা, তো আমি ইচ্ছা মতো জিরো নিলাম না, আমার কয়টা জিরো প্রয়োজন জোড়া মেলানোর জন্য? একটা রিলেশন। একটা। তাহলে এখানে আমি টান দিলাম, কয় জোড়া হয়েছে? এক জোড়া। এক জোড়া টান দিলাম। বলে তো দেখি, দশমিকের জায়গায় দশমিক বসাই দিলাম। আচ্ছা, 40-এর কাছাকাছি বর্গ সংখ্যা কে আছে? ছয়। 6। তাহলে 6। 6 6 কত বলেন? 36। 36। আচ্ছা 36। বলেন দেখি, এই সংখ্যাটাই সবচেয়ে বড় কিনা এই চারটার মধ্যে? হ্যাঁ। বুঝতে ছয়, জি পারছেন স্যার। ব্যাপারটা? 6। ঠিক আছে, আপনাদের হয়তো মনে হতে পারে যে এইটা তো এমনিতেই 0.4, এটার বর্গমূল করলে তো অনেক ছোট হয়ে যাবে, তাই না? এরকম মনে হতে চার পারে না? বাই 10। জি স্যার। মনে হয় কিন্তু বলতে বলতে কিন্তু আর এই কি। সংখ্যাটা কি হয়ে গেল বলেন, এই সংখ্যাটা কি হয়ে গেল? বড়। বড় হয়ে গেল। এখানেই কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করলো। এবার দেখেন, আপনারা নর্মালি বুঝবেন কিভাবে, মনে করেন আমি দিলাম 0.3, দিলাম 0.4, দিলাম 0.5, দিলাম 0.6, দিলাম 0.7। আচ্ছা বলেন দেখি, আমি যদি মনে মনে জিরো কল্পনা করে নিই প্রত্যেকটার ডান দিকে, তাহলে বলেন তো দেখি জি এই সংখ্যাগুলোর বর্গমূল আমি খুব দ্রুত বের করে ফেলতে পারবো কিনা মনে মনে? জি স্যার। অবশ্যই। জি। তাহলে বলেন তো এটার 0.5 হবে কিনা? জি স্যার। এটা আচ্ছা বলেন ছয় তো সিক্স এটা পয়েন্ট 0.6 হবে কিনা? এটা পয়েন্ট ছয় ছয় সেভেন। 36। বলেন তো 7। এটা 0.7 হবে কিনা? 7 7 49। 7। জি। জি হ্যাঁ। স্যার। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আঠারোটা ব্যাপারটা কিভাবে ঘটে এখানে। নিশ্চয়ই আপনাদের মাথায় ক্যালকুলেশনটা খেলে গেছে যে কিভাবে হচ্ছে, তাই না? জি স্যার। এক্স্যাক্টলি এইভাবে কিন্তু আপনাদের ডিসিশনটা স্যার নিতে হবে একটু তখন। স্যার এখানে আরেকটু নিচের দিকে একটু করেন তো, আচ্ছা, বাকিগুলা কিরকম ভাবে হবে? কোনটা কোনটা? স্যার, এই যে পরেরটাও তো নিচের 7 হয়ে নিচের যাচ্ছে। আচ্ছা, দিকেও করে দেন। এই পরেরটা দেখেন 0.6 দিলাম, হ্যাঁ, 6 এর পরে জিরো আছে, তাই না? হ্যাঁ, তাহলে এখন আরেকটা আপনার শূন্য নেই। টার্গেট করতে হবে আমি দশমিকের পরে কত ঘর নেব। আপনার টার্গেট, আপনি বলেন দশমিকের পরে যদি আমি এক ঘর নেই তাহলে একটা জিরো দিতে হবে। দশমিকের পরে যদি আমি দুই ঘর চাই, তাহলে প্রয়োজনীয় সংখ্যক জিরো আপনাকে দিতে হবে। তো এখন আপনি যদি মনে করেন যেটাতে এক জোড়া হয়েছে, আমি আরো দুইটা জিরো দিলাম, আরো আমি ঘর চাই, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে দশমিক দিলাম, বলেন তো দেখি, এখানে যদি আমি 7 দেই, 7 সাথে কত? 49। 49। কত 49। থাকলো বলেন তো অবশিষ্ট? 11। 11। বলেন তো এই জোড়াটা নিচে নেমে আসবে কিনা? জি স্যার। জি স্যার। বলেন তো 7-এর দ্বিগুণ কত? 14। 14। এখানে যদি আমি 5 6 বসাই, 7 8, 8 যদি বসাই, খেয়াল করে দেখেন তো, এখানে যদি 8 বসাই তাহলে 148-কে কত দ্বারা গুণ করব? 8 দ্বারা। তাহলে 8 8 64, 4 হাতে কত? 6, 4 8 32, আর 6 38-এর 8 হাতে কত? 3, 8 1 8, 9 10 11। আচ্ছা বলেন দেখি, তাহলে এখানে 7 বসবে কিনা? জি জি। স্যার। জি স্যার। কত বসবে? তাহলে 7 বসলেই আমরা করতে পারতেছি, এটা আমরা বুঝে ফেললাম। তাহলে সেভেন পয়েন্ট বলেন তো সেভেন দেখি, এখানে যদি 7 দেই এখানেও 7, তাহলে এটা কাছাকাছি যাচ্ছে। মানে অবশিষ্ট থাকবে অবশ্যই কিছু, কিন্তু বলেন তো দুই ঘর 0.77 বের হয়ে গেছে কিনা? জি। জি জি স্যার। স্যার। এক্স্যাক্টলি। তার মানে বিষয়টা আপনাকে এইভাবে, যদি আপনি, যেমন এই দুটো মিলে গেছে, যেহেতু এই দুটো মিলে গেছে তার মানে এটা 0.77।
আর এটা কিন্তু আপনি বলতে পারতেছেন এটা কিন্তু পয়েন্ট মূল্যায়ন করার এইটের দরকার নেই এইটের স্যার, বেশি একদম হবে, তাই না? জি স্যার। জি হ্যাঁ, স্যার। এইভাবে। আর তাহলে পয়েন্ট 6 এর তুলনায় পয়েন্ট 5 অবশ্যই আট। ছোট না বড়? অবশ্যই এটা ছোট এটার তুলনায়। তো এটা তো বোঝাই যাচ্ছে যে এটা ছোট, কিন্তু কতটুকু ছোট যদি বের করতে চান তাহলে এটার ক্ষেত্রেও আপনাকে, যদি আপনি 2 ঘর চিন্তা করেন 0.50, তাহলে আরো 2টা 0 নিতে হবে, এরকম জোড়া জোড়া মেলায় করতে হবে। এটা আস্তে আস্তে প্র্যাকটিস করে করে আপনাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। তাহলে বুঝতে পারছেন আমরা কিভাবে দশমিকের ক্যালকুলেশন গুলো করব? জি স্যার। স্যার ওকে, এবার দেখেন আমরা তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল এবং উৎপাদক প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল এই দুটো জিনিস কিন্তু আমরা করে ফেললাম। আচ্ছা, এবার দেখেন আমরা হচ্ছে আরেকটু নিচের দিকে যাই, যে অঙ্কগুলো এবার আমরা করতে চাই। তো আসেন আমরা এবার অঙ্ক করব। আচ্ছা, এই যে 6 নম্বর যে বর্গমূলটা আছে এটা এখানে করে দেওয়া আছে, আজকে এটা আমি হোমওয়ার্ক দিব আপনাদেরকে। আপনারা অবশ্যই বাসায় এটা করবেন, এটা না দেখেই করবেন, হ্যাঁ, এটা দেখার দরকার নাই। এটা আগে করবেন, করার পরে অ্যান্সারের সাথে মিলাবেন, যদি মিলে তাহলে বুঝবেন যে আপনি পারেন, আর যদি না পারেন আমাকে পরের দিন আবারও বলবেন, আমি এই অঙ্কটা করে দেবো। তো আজকে ক্লাস শেষে আপনারা 6 নম্বরটা হোমওয়ার্ক হিসেবে করবেন। আচ্ছা, এবার আসেন স্যার তাহলে। পিডিএফ আজকেই দিয়ে দিবেন না? হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব। হ্যাঁ, পিডিএফটা এই ক্লাস চলাকালীন সময়ই জি দিয়ে দিব। স্যার। আচ্ছা, তো বইয়ের ওকে, পিডিএফ। এবার আসেন। আচ্ছা, এই যে 7 নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটাকে কি দেখে কঠিন মনে হচ্ছে? প্রচুর কঠিন। হ্যাঁ, মনে হচ্ছে রুটের ভিতরে রুট, তার ভিতরে রুট, তার ভিতরে রুট, মানে ছোট রুট বড় রুট একসাথে একদম অনেকগুলা, কিন্তু অঙ্ক আসলে অনেক ইজি। ওকে, তো বিশেষত ব্যাংকের বিভিন্ন চাকরির পরীক্ষায় আর যেগুলো কর্মকর্তা পদের চাকরির পরীক্ষা সেগুলোতে এই ধাঁচের অঙ্ক আসতে দেখা যায়। আপনাদের কিন্তু বর্গ সংখ্যাগুলো সম্পর্কে একটু ভালো করে ধারণা রাখতে হবে। আচ্ছা বলেন তো, আমি যদি সিরিয়াল অনুযায়ী বলি, বলেন তো 1-এর বর্গ কত? সেটা একই। একের বর্গ এক। চার। 2-এর বর্গ? চার। চার। 3-এর বর্গ চার। 9, 4-এর বর্গ 16, নয়। 5-এর বর্গ নয়। 25, তারপরে ষোলো। 36, ষোলো। 49, তারপর কত? পঁচিশ। 64, পঁয়ষট্টি। 81, 100, 121, 121-এর পরে 144। তার মানে বলেন তো দেখি 144-এর পরে 13-13 169, 13 13 14-14 196, 15-15 225, 16-16 256, 17-17 289, 18-18 ছাপ্পান্ন। 324, 19-19 আঠাশে। 361, 20-20 400, 21-21 441। এগুলো কি আপনারা জানেন? এগুলো কি মনে রাখতে পারেন আপনারা? অল্প ওই করতে। 225 করতে জি পারি স্যার। স্যার, এরপরে বাদ। এই পর্যন্ত জানলেও হবে, কিন্তু একটু বেশি দূর পর্যন্ত জানলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তো মোটামুটি যদি 50 পর্যন্ত জানতে পারেন তাহলে এনাফ। স্যার আপনি একটু এটা ইয়েটা করে দিলে আমাদের জন্য ভালো হতো, প্র্যাকটিসটা কোনটা কোনটা? সামনে বারে। একটা শীট স্যার বানাই 50 দিতেন পর্যন্ত যদি। আপনি লিখে শীট বানায় দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, তো দেখেন, হ্যাঁ ঠিক আছে। তো 7 নম্বর অঙ্কটা আমরা আগে করি। দেখেন, বলেন তো 225-এর বর্গমূল কত? 15। 15। ঠিক 15। আছে, 225-এর বর্গমূল কত বলেন? 15। 15। 15। তো আমি করব কি, হচ্ছে এখানে একটু সাদা কালার ব্যবহার করি। তাহলে বলেন তো, √225 আমি যদি কেটে দিয়ে এখানে 15 লিখি, কারো কোনো আপত্তি আছে? না। নাই। আচ্ছা বলেন তো 154 আর 15 কত হয়? আচ্ছা, 9 আর 6 169। 75 নয়। 169। 169 5 না? আর 1 নয়। তেরো মনে হয়। 169। আচ্ছা বলেন তো দেখি 13। 169-কে যদি আমি হচ্ছে রুট করি তাহলে বলেন তো দেখি 13 হবে কিনা? 13 13 জি 169। স্যার। 13। জি জি স্যার। স্যার। এক্স্যাক্টলি। আচ্ছা বলেন তো 108 আর 13 121 কিনা? জি জি স্যার। বলেন 11। তো 121-কে রুট করলে 11 হবে কিনা? জি ওই। স্যার। হ্যাঁ। আচ্ছা, বলেন তো 25 আর 11 36 কিনা? জি জি স্যার। জি 36-কে স্যার। 36-কে রুট করলে কত হবে? 6। 6 ছয়। হয়। বলেন তো 10 আর 6 16 কিনা? 6। আর জি জি 4। স্যার। স্যার। বলেন তো 16-কে রুট করলে কত হবে? 4 4। চার। এই যে দেখেন অ্যান্সার 4। দেখেন অঙ্ক কত এটা সহজ। তো so easy। ওয়াও। জি ইজি স্যার, না? দেখলেই তো এটা বাদ দিয়ে যাইতাম আগে। হ্যাঁ, ঘটনা হচ্ছে এরকম। So জাস্ট easy। আপনাকে এটা আর দ্বিতীয় দিন আপনি ভুল করবেন না। এরকম অঙ্ক আসলে আপনি না স্যার। বরঞ্চ খুশি হবেন যে এরকম হ্যাঁ অঙ্ক হ্যাঁ। আসছে, বাস খুবই ভালো। এটাকে স্কিপ ইজি। করার চেষ্টা করবেন না এখন থেকে। ঠিক আছে, জি স্যার। ওকে, জি গেল স্যার, এটা তো শেষ। ভালো আমার লাগতেছে মনে হয় আরো। যে দ্বিতীয়বার আর করার দরকার নাই। ঠিক আছে, এটা গেল। তো এইভাবে এইভাবে যদি আমি করতে চাই তাহলে তো আমার অবস্থা খারাপ আছে, তাই না? হুম। স্যার এটা তো। এভাবে করা যাবে না, আপনি ওভাবে। তো এটার জন্য আমি যেটা বললাম, সিরিয়াল অনুযায়ী যে বর্গ সংখ্যাগুলো লিখে দিলাম, এটা সম্পর্কে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে। এখানে যদি আপনাকে আরো বড় সংখ্যা দেয় তখন তো আপনার পক্ষে
না হলে ক্যালকুলেশন করা মানে হচ্ছে সম্ভব হবে না, তাই না? জি জি স্যার। স্যার। এই জন্য আপনাকে একটু ধারণা রাখতে হবে এগুলো সম্পর্কে। আচ্ছা আসেন, এবার আমরা পরেরটাতে যাচ্ছি। আচ্ছা, এই ধাঁচের অঙ্ক কিন্তু, স্যার এখানে হ্যাঁ বলেন। স্যার একটু কথা বলবো। হ্যাঁ, স্যার এখানে যে 15 225-এর যে 15 দিলেন, হ্যাঁ, হ্যাঁ। এরকম প্রত্যেকটার মধ্যে যে ইয়াটা আছে, মানে প্রত্যেকটার ক্ষেত্রে যদি আলাদা আলাদা আমরা বর্গমূলটা বসাই দিই প্রথমে, না, কিভাবে পরবর্তীতে বর্গমূল কি আপনি আমরা আলাদা আলাদা বসাবেন বলেন তো দেখি। আচ্ছা বলেন তো দেখি, এখানে আলাদা আলাদা বর্গমূলেরই ক্যালকুলেশন করতেছে কিনা আমরা? জি স্যার। জি স্যার, এটা তো আলাদা আলাদা আলাদাই। তো জি করতেছি। স্যার। 225-কে আমি বর্গমূল করতেছি। বলেন তো 225 কেটে দিয়ে 225-এর জায়গায় কত লিখলাম? 15। 15। না স্যার, 15। ওইটা তাহলে না, বলেন তো ওইটা করতেছি না 154 স্যার। আর 15 যোগ করে এই স্কোয়ার রুটের ভিতরে 169 হইল কিনা? জি। জি জি স্যার। স্যার। স্যার ওইটা তারপরে বলতেছি না না। এটা 13 হয়েছে, তাই না? তারপরে না 13 হয়েছে, তখন এই দুটো যোগ করে জি স্যার। 121 জি হয়েছে। স্যার, এটা না বোঝার তো এভাবে কিছুই আপনি নেই। যদি একটু খাতায় লিখে লিখে করেন না, আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন যে ঘটনাটা কি হচ্ছে। আমি একটু তাড়াতাড়ি করাইছি তো, এই জন্য হয়তো বুঝতে একটু প্রবলেম হতে পারে, তবে আশা করি যে মানে ম্যাক্সিমামরাই আপনারা বুঝছেন আর কি ব্যাপারটা। আচ্ছা, আমার কথার মধ্যে না কি, স্যার, বোঝা গেছে স্যার। হ্যাঁ ওকে। স্যার আচ্ছা, আপনার আমার কথা ইয়াটা বোঝা গেছে কথা প্রথম শুনে কি থেকে। একটু মানে নাক দিয়ে কথা আসতেছে এরকম লাগতেছে নাকি? জি না, স্যার। আচ্ছা, ঠিক দিন আছে এরকম। স্যার, তবে আচ্ছা, একটু অসুস্থ মনে হচ্ছে আর কি। আচ্ছা, স্যার ঠিক আছে। আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আসলে এই এই সময় গরমের সময় জ্বর আসলে আসলে মানে মাথা প্রচন্ড ধরে আসে, মানে চাপা লাগে মাথা। আর স্যার, এই এই জন্য জি একটু ঝামেলা। তো যাই হোক, আমি ক্লাসটা এখন 1 মিনিট পর কেটে যাবে, আপনারা পুনরায় কানেক্ট দিয়ে নেবেন। এখানে যে 12টা অঙ্ক আছে, আমি আসলে এই কয়েকটা অঙ্ক আপনাদের করে দিতে চাই, হ্যাঁ। আচ্ছা, গুরুত্বপূর্ণ আর একটা আলোচনা আছে, এই যে 11 নম্বরটা, এটা করতে হবে আমাকে, এই ধাঁচের অঙ্ক আসতে দেখা যাচ্ছে বেশি। আচ্ছা, তো আমি এক কাজ করি, ক্লাসটা শেষ করে দেই, দেন আবার আপনারা জয়েন দেন, হ্যাঁ। ওকে। জি ওকে। স্যার। ওকে, তো আমি আবারও কন্টিনিউ করতেছি, যাদের নয়েজ আছে একটু মিউট রাখেন। আচ্ছা দেখেন, আমরা 8 নম্বর অঙ্কটা একটু ভালো করে খেয়াল করব, হ্যাঁ। স্যার এটা নিবন্ধ না। ওকে, যাদের নয়েজ আছে একটু মিউট রাখেন। এটা কি আসলো? ওকে, মিনিমাইজ। আচ্ছা দেখেন, কন্টিনিউ করতে, শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? জি জি স্যার, স্যার। শুনতে পাচ্ছি। ঠিক আছে। তো দেখেন, এই যে 8 নম্বর যে অঙ্কটা আছে, এটা 15তম সরকারি, আসলে বেসরকারি হবে, প্রভাষক নিবন্ধন নিয়োগ পরীক্ষায় আসছে, হ্যাঁ। আচ্ছা, বুঝি না আমি যে বে শব্দটা আসলে কেন, কেননা বেতন তো দেয় সরকারে, আসলে সরকার সবই দেয়, কিন্তু আসলে সামনে আবার বে লাগায়, এটা আমি আসলে বুঝি না, ব্যাপারটা আমার কাছে গোলমেলে লাগে। বেসরকারি বলতে আসলে কি বোঝায়? বেতন ভাতা যা আছে সবই তো সরকারি, সরকার দেয়। তো যাই হোক, তারা কেন বলে। আচ্ছা, এবার আসেন, উপরে 2, √2, নিচে হচ্ছে √6, আর একটু উপরে লিখি, নিচে হচ্ছে √6 প্লাস হচ্ছে, একটু ব্যক্তিগত কথা বললে একটু মিউট করে বলেন, হ্যাঁ, তাহলে সুবিধা হয়। আচ্ছা দেখেন, আমরা কন্টিনিউ করতেছি। আচ্ছা বলেন তো দেখি, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটার সলিউশন আমাদের, এটা তো ভগ্নাংশ আকারে আছে, বলেন তো এগুলো একেবারে মানে এগুলোর হরে কিন্তু কোনো জিনিস নাই, একটা সিঙ্গেল হচ্ছে লবের মতো এরা হয়েছে। তো এইরকম যদি অ্যান্সার গুলো থাকে, আর অঙ্ক যদি থাকে এরকম, খেয়াল করে দেখেন, অঙ্ক যদি থাকে এরকম, তখন আপনাদের প্রথম মাথায় আসবে কি জানেন, এরকম অঙ্কের ক্ষেত্রে, মানে এরকম আসলে আপনারা কি করবেন বুঝে উঠতে পারেন না, হ্যাঁ। তো এরকম অঙ্কের কাজ ক্ষেত্রে তো করে। প্রথম যেটা কাজ করবেন সেটা হচ্ছে যে, এটা বলেন তো লব, আর নিচেরটা বলেন তো কি? হর। হ্যাঁ। হর। তাহলে আপনারা হরকে ফ্রি করার চেষ্টা করবেন। হরকে কি করার চেষ্টা করবেন? ফ্রি। ফ্রি করা, মানে হরটাকে কিভাবে ক্যান্সেল করা যায়, এই চিন্তা করবেন সবসময়। তো এখন আমি যদি হরকে ফ্রি করতে চাই, তো কোনো জিনিসকে ফ্রি করার, ভগ্নাংশ জিনিসকে ফ্রি করার একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা কি? যে নিচে যেটা আছে সেটার বিপরীত চিহ্ন দিয়ে লব এবং হরকে গুণ করা। তাহলে উপরে √2 আছে, নিচে √6 + 2 আছে, ব্র্যাকেট দিব, দিয়ে নিচে দিব √6 - 2, উপরেও দিব রুট দেওয়া স্যার, আছে। ওকে। √6 +√2। এখন টু আপনারা দিয়ে তো বলবেন, রুট দেয়। √2 ও এক্স্যাক্টলি, স্যার, নিচে কত নিচে আছে, √2 নিচে না? রূপে আছে। রুট দেও। √2 আছে, আমি আসলে ভুল, আচ্ছা যাই হোক, আবার লিখে, হ্যাঁ, মিসিং হয়ে গেছে আমার। তাহলে উপরে √2, নিচে আছে √6 প্লাস হচ্ছে √2, এটা। তাহলে উপরে কি লিখবো? √2 ইন্টু √6 - √2।
নিচে লিখবো কি, √6 + √2 ইন্টু হচ্ছে √6 - √2, এটা আমি নিচে লিখবো। তাহলে বলেন তো দেখি, আমি যদি কাটাকাটি করি, কাটাকাটি গিয়ে আবার আগের মতোই থাকে কিনা। এই জি জন্য স্যার। কিন্তু আমরা এটা লিখতে পারি। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে কেন লিখলাম এটা, তার কারণ হচ্ছে আমরা কাকে ফ্রি করতে চাই, আর হরকে। হরকে একটু ফ্রি করতে চাই, যেন জিনিসটা আমাদের একটু হচ্ছে হরটা ফ্রি অবস্থায় থাকে, এই জন্য আমরা এই কাজটা করব এখানে। হ্যাঁ, আচ্ছা আসেন এবার। তাহলে বলেন তো নিচে a + b * a - b হয় কিনা, a² - b² সূত্র কি, a + b জি স্যার, বি a ইন্টু এ - b। মাইনাস বি তাহলে বলেন তো √6 তার উপর হোল স্কোয়ার মাইনাস √2 তার উপর হোল স্কোয়ার দিতে পারি কিনা। স্কয়ার। জি পারি। স্যার। জি আচ্ছা, উপরে কি আছে, উপরে আছে √2 ইন্টু √6 - √2, এটা উপরে আছে। তো আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, ক্যালকুলেশনটা আস্তে আস্তে কিন্তু একটু বড় হচ্ছে। আচ্ছা বলেন তো স্কোয়ার রুট কাটা যায় কিনা। জি স্যার। জি স্যার। যায়। তাহলে নিচে কি থাকে বলেন দেখি, নিচে কি চার থাকে, থাকে। ফোর। 4। 6 থেকে 2 গেলে 4 থাকে। আর উপরে কত হুম। থাকে, জি স্যার। √2 ইন্টু √6 - √2 থাকে না এটা। জি স্যার। জি এক্স্যাক্টলি স্যার। এটা থাকে। আচ্ছা এবার আসেন, আমরা এক কাজ করতে পারি। নিচে যে আমাদের হচ্ছে 4 আছে, উপরে √2 থাকলো, আর এটাকে হচ্ছে √2 লিখতে পারি। আমরা আমরা কি লিখতে পারি, √6 - √2 যা আছে তাই, আমরা চাইলে গুণও করে দিতে পারতাম। আচ্ছা বলেন তো দেখি 2 × 2 লেখা যায় কিনা 4কে। জি জি স্যার। স্যার। যায়। ওকে, আমরা পারি লিখতে। আচ্ছা এবার বলেন, একটা 2 মানে বলেন তো দুইটা √2 কিনা। জি স্যার। এটা কি বোঝেন, হুম। সবাই বোঝেন। জি স্যার। কেন এটা, একটা এক্স মানে দুইটা √x, কাটাকাটি। এটা কারণ হচ্ছে √x তার উপর হোল স্কোয়ার হলে কাটাকাটি করে আবার এক্সই থাকে, এই জন্য। তাহলে এই 2 মানে আমরা বলেন তো কয়টা √2 লিখবো, দুইটা। 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 ইন্টু ইন্টু 2 তো থাকবেই আবার আমাদের। দুইটা। আচ্ছা, তাহলে উপরে √2 ইন্টু √6 - √2। আচ্ছা বলেন তো এইটা আর এটা কাটবো, এই জন্য তো আমরা এত কিছু করতেছি, তাই না। জি স্যার। আচ্ছা এক্স্যাক্টলি। তাহলে বলেন তো উপরে √6 - √2 আর নিচে 2 √2 থাকে কিনা। হুম। স্যার, হ্যাঁ বলেন। স্যার এই যে নিচে এই যে 2 × 2 তার পরের লাইনে যে √2 × √2 দিচ্ছেন, এটা কিভাবে আসলো? এই যে জি স্যার, বললাম ওই আমি, একটা 2 মানে কয়টা √2, দুইটা। 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 কেন বলেন তো, কেননা √2 তার উপর হোল স্কোয়ার যদি হয়, যেহেতু দুইটা লিখছি, তাহলে স্কোয়ার রুট কাটা গিয়ে আবার আগের মতো কি থাকে, রুটে বর্গে ক্যান্সেল। ঠিক আছে। এই জন্য আচ্ছা, আপনি বলবেন যে এটা আমরা কেন লিখলাম, কারণ হচ্ছে উপরেরটার সাথে কাটবো তাই লিখলাম এটা। মানে এমনি এমনি তো আর অঙ্কে কোনো কিছু করা যায় না, আপনার অবশ্যই একটা বুদ্ধি করতে হবে যে কিভাবে আমি জিনিসটাকে কমাই নিয়ে আসবো। আচ্ছা এবার দেখেন তো দেখি, আমরা এখানে কি করতে পারি বলেন দেখি, আমরা এখানে √3 × √2 করতে পারি কিনা 6 কে, কোনগুলো ছয় করা যায়? -√2 করতে পারি, জি। আর তার নিচে 2 √2, ঠিক তো নাকি, জি। জি স্যার। সেম ইকুয়াল। আচ্ছা বলেন তো উপরে √2 কমন নিলে √3 - 1 হয় কিনা। জি স্যার। এটা হয়। আচ্ছা তাহলে আমরা কি করতে পারি বলেন তো দেখি, নিচে 2 √2 আছে, তাহলে আবার এটা এটা কি করে দিব, কেটে দেবো। কেটে দিব। তাহলে উপরে √3 - 1/2 হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আদলে অ্যান্সার গুলো নাই। আচ্ছা এটা কেন নাই, এটা আমরা একটু দেখি চেক করে যে আসলে এই আদলে অ্যান্সার গুলো কেন নাই, আমাদের কোথাও আসলে ভুল হয়েছে কিনা। আপনারা দেখেন তো আমাদের কোথাও ভুল হয়েছে কিনা। না, আমাদের কোথাও ভুল হয়নি। হ্যাঁ, আমাদের কোথাও ভুল হয়নি। আচ্ছা কততম নিবন্ধন পরীক্ষার এটা অঙ্ক, 15। 15তম। আচ্ছা কার জানি নয়েজ হচ্ছে, একটু মিউট করে দেন। হ্যাঁ, ওকে। আচ্ছা আসেন তো দেখি একটু অঙ্কটা চেক করে দেখি যে এই অঙ্কটা আসলে ঠিক আছে কিনা, নাকি অঙ্কের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। আমার মনে হচ্ছে যে অঙ্কের মধ্যে কোথাও প্রবলেম আছে। হ্যাঁ, তো একটু আমি 15তম প্রভাষক নিবন্ধন, তা আমি প্রশ্নটাতে চলে যাই। কোথায় আছে 15তম প্রভাষক নিবন্ধন, সেটা হচ্ছে জব অ্যাসিস্ট্যান্ট, ভিউ কোশ্চেন, এমসিকিউ টাইপ, সিলেক্ট ক্যাটাগরি, নিবন্ধন পরীক্ষা, প্রভাষক নিবন্ধন। কততম দেখলাম, 15 স্যার। 15তম দেখলাম। ওকে 15তম। আচ্ছা একটু খেয়াল করেন তো দেখি গণিত অংশটাতে কোথায় আছে, দেখেন তো দেখি এই অঙ্কটা একটু ভালো করে দেখেন। এটা না, জি এইটাই এই যে দেখেন, এইটা আমি স্যার কিন্তু দেখুন। আমি কিন্তু অভ্যাসবশত অঙ্কটা ঠিক তুলছিলাম,
কিন্তু ওখানে একটু ভুল তোলা ছিল, জি স্যার। তাই না? আমি আমি আসলে এক্স্যাক্টলি এটাই তুলছিলাম কিনা। জি স্যার, হ্যাঁ, পরে স্যার আসলে ওরা বলাতে স্যার টুর উপর রুট রুট দিছিলেন, কিন্তু আগে তো হ্যাঁ, আপনি কিন্তু প্রথমে ঠিক আসলে মূল তুলছিলেন স্যার। প্রশ্ন তো আসলে রুট টু এ ছিল, তাই না? জি স্যার। কিন্তু না, মূল কোশ্চেনে প্রশ্ন বলতে আমি ভুল বলছি, যে আমার যে টাইপিং শিটটা সেটা তো আসলে তো রুট ছিল, রুট ছিল না। জি জি স্যার। স্যার। এখানে ভুল করে টাইপটা মিসিং হয়েছে, ভাবছে যে সবগুলার যেহেতু রুট আছে এটা মনে হয় রুট হবে, এই জন্য মিসিং করছিল, এই জন্য ঝামেলা হয়ে গেছে, বুঝতে পারছেন? তো যাই হোক, এরকমটা আসলে হতেই পারে, অস্বাভাবিক কিছু না, একটু ছোটখাটো মিস্টেক করছে সে। তো যাই হোক, আমরা আবারও এই অঙ্কটাতে চলে যাই। আচ্ছা, আমরা এখান থেকে অঙ্কটার সলিউশন করি নাকি বলেন? জি জি এখান স্যার। থেকেই সলিউশন করি। তো বুঝতে পারছেন তো কিভাবে আমরা সলিউশনটা করতেছিলাম? জি স্যার। তাহলে উপরে রুট টু, বলেন তো নিচে √6 + 2, বলেন তো দেখি ইনটু আকারে √6 - 2, উপরে √6 - 2, এটা বসাবো কিনা? জি। এবার একটু তাড়াতাড়ি করব। আচ্ছা বলেন দেখি নিচে, নিচে কত হবে √6 তার উপর হোল স্কোয়ার মাইনাস টু এর উপরে স্কোয়ার, আর উপরে √2 ইন্টু √6 - 2, তাহলে নিচে কত হইলো বলেন? 2 না? 6 2 না নিচে? দুই। হ্যাঁ, স্কোয়ার রুট কাটা 6 আর 2 × 4, 6 থেকে 4 গেলে 2। আচ্ছা, উপরে আছে √2 ইন্টু √6 - 2, এটা উপরে। আচ্ছা বলেন তো দেখি, তাহলে উপরে √2 ইন্টু √6 - 2, আর নিচের 2 কে কয়টা √2 লেখা যায়? দুইটা। তাহলে এইটা এটা ক্রস করে দিলাম, তাহলে উপরে কি থাকে? √6 - 2, আর নিচে কি থাকে? √2। √2। তাহলে উপরে আর ওটা √3 তিনটা ইন্টু √2 মাইনাস তিন। এখানে √2 কয়টা? দুইটা। দুইটা, নিচে আবার একটা দিলাম, তাহলে উপরে যদি একটা একটা √2 কমন কাটে। নেই, তাহলে √3 - √2, আর নিচে হচ্ছে √2 √2 ক্রস, তাহলে বলেন তো √3 - √2 অ্যান্সার কিনা? জি এক্স্যাক্টলি, তাহলে স্যার। √3 - জি √2, স্যার। এই যে গ নম্বর অপশন রাইট। এবার বুঝতে পারছেন, ঠিক আছে তো নাকি? জি জি স্যার, স্যার। কিন্তু ওকে, অনেক আর বড়। আমাদের কোথায় ভুল ছিল তাইলে? এই যে এখানে আমরা একটা ভুলবশত √2। কি দিছিলাম, মূল প্রশ্নটা দেখেন এবার। এবার মূল প্রশ্নটা দেখেন, পরে আমাদের যে ছিল। প্রশ্নটা ছিল, বলেন তো দেখি এখানে, আমি টাইপ করিনি অবশ্য, আরেকজন টাইপ করছে, আমি আগেই বলছি আপনাদের। তো এখানে কি ছিল আসলে, অরিজিনাল অঙ্কে 2 ছিল, কিন্তু ভুল করে কি দিয়ে দিছে? √2। √2। এখন যে টাইপ করছে সে আবার ভুলটা কোথায় করছে দেখেন, মানে ক্যালকুলেশনে গোজামিল কোথায় দিছে দেখেন, ক্যালকুলেশনটা বসানোর সময় এই জায়গায় গোজামিলটা মারছে, দেখছেন? কত হুম। হইতো এটা? এটা হচ্ছে √6। 4 হতো। 4 হইতো না? 6 থেকে 2 গেলে কত হইতো? হ্যাঁ, 4 হইতো। 4 হইতো। 4 হইতো, কিন্তু 4 না বসায় কত বসাইছে সে? 2 বসে। 2 বসায়, আবার অ্যান্সার কিন্তু 2 এর উপরে মিলাই দিছে না? তো যাই হোক, জি স্যার। এটা এটা হচ্ছে মানে তার কেরামতি সে দেখাইছে আর কি। তো যাই হোক, ব্যাপার না। আমার ভুল অনেক করছে, এই যে ভুল করে আসলে মেলাইতে পারে স্যার নাই সেটা ওইখানে, হচ্ছে। তার স্যার এই যে ওইখানে যে অ্যান্সার যে উত্তরটা মিলাই দেওয়া দিয়ে ওইখানে তো আসছে, মনে এই হয়। অঙ্ক তো খাতা দেখতে গেলে কারেক্ট দিয়ে দিত। হ্যাঁ, দেখছে যে আসলে অঙ্ক তো ঠিকঠাক ভাবেই করছে, ঠিকঠাকই এবং আছে, অ্যান্সারও হ্যাঁ। ঠিকঠাক ভাবে মিলছে, এটা তো ভুল হইতেই পারে না, পারবে ভুল ধরতে পারবে? হইতেই পারে না। ভুল ধরা কিন্তু খুবই টাফ হবে এটা আসলে, হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমরা যদি জি এই স্যার। হিসাবে ক্যালকুলেশন করি, এটা যদি ক্যালকুলেশন করি, আমি যেটা অ্যান্সার বের করছি এটাই কিন্তু হবে, ঠিক আছে? আচ্ছা এটা যেভাবে করছি ঠিক একইভাবে হবে। তো 8টা অঙ্ক করলাম। আচ্ছা, আরেকটা অঙ্ক আমি করাই দিতে চাইছি 8-এর পরে। আমার মনে হয় এই যে দেখেন তো, 9 নম্বর অঙ্কটা আমার মনে হয় পারবেন এটা আপনারা, এটা একটু হচ্ছে আপনারা, আচ্ছা এটা কি পারবেন আপনারা মনে হয়? দেখেন তো একটু দেখি, পারবেন কিনা 9 নম্বর অঙ্কটা কি? পারবেন? জি স্যার, ওই জিনিসের মতন রুটের মতন না? রুটের ক্যালকুলেশন, এবং এটা কিন্তু স্যার, একটাও বর্গ সংখ্যা না, একটাও বর্গ সংখ্যা বলেন, না না। স্যার। একটা না। বর্গ সংখ্যা না। তো বর্গ সংখ্যা যখন হবে না, তখন আপনাকে কিন্তু একটু কৌশল অবলম্বন করতে হবে। ওই যে আমি যেটা বললাম, ওই যে 24-এর ক্ষেত্রে আমি দেখাইলাম না, 2 × 2 × 2 × 3 এরকম আসলো না? জি স্যার। ওকে, তো এইরকম একটা জিনিস এখানে হবে। তো যাই হোক, আমি করেই দিচ্ছি 9 নম্বরটা, দেখেন 60 জি, প্লাস করে দেন। হচ্ছে, এটা কিন্তু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ঠিক আছে? এটা পরীক্ষাটা কিন্তু একটু কঠিন আর কি এটা। তো দেখেন, আমরা হচ্ছে কত 15 দিলাম, মাইনাস হচ্ছে √135 দিলাম। আমরা এবার ক্যালকুলেশন করব, বলেন তো দেখি 135। আচ্ছা, আগে 60 থেকেই করি, বলেন তো 60কে যদি আমি লসাগু করি, 30 × 2 = 60, 15 × 2 = 30, 3 3 5 = 15, বলেন তো দেখি কত লিখতে পারি? দুই 2 × 2 ইন্টু 3 × 5, পাঁচ। তাই না? 30।
আচ্ছা, তার মানে জি আমরা কি লিখতে পারি? 2 গুণন 2 গুণন 3 গুণন 5, বলেন তো দেখি 60 আমরা লিখতে পারি না এইভাবে? জি স্যার। পারি। তাহলে বলেন দেখি এবার। স্যার 20 গুণ, স্যার 20 গুণ 3ও তো লিখতে পারি। হ্যাঁ, তাও পারি। কিন্তু দেখেন, আপনি ভালো কথা বলছেন যে আমি তো যে কোনো কিছুই লিখতে পারি। এখন আপনারা চিন্তা করবেন কিভাবে, হ্যাঁ, চিন্তাটা দেখেন। জি স্যার। আচ্ছা, বলেন তো দেখি এই 60কে এমন কোন দুইটা সংখ্যার গুণফল আকারে আপনি প্রকাশ করবেন যেন একটা বর্গ সংখ্যা হয়, পারবেন কিনা দেখি? জি স্যার। বলেন তো দেখি। জি মানে স্যার, পারা যাবে তাহলে 4 আর ষাটকে ষাটকে আপনি 15। দুইটা সংখ্যার, আচ্ছা বলেন তো 60 আমরা কত কত ভাবে লিখতে পারি? বলেন তো, 60 গুণন 1 পারি না? জি 30 গুণন 2 পারি তো? পারি। জি জি স্যার। স্যার। আচ্ছা, চার তারপরে বলেন পনেরো তো দেখি ষাট 15 গুণন 4 পারি না? জি স্যার। জি জি স্যার। স্যার। 3 গুণন 20 তো পারি নাকি? হ্যাঁ। জি স্যার। 6 গুণন 10ও জি পারি, তাই তো? জি স্যার। 5 গুণন 12ও পারি। আচ্ছা বলেন তো স্যার। দেখি এগুলোর স্যার। মধ্যে কোনটা বর্গ সংখ্যা আছে? এগুলোর ভিতরে স্যার এই যে 15 গুণ 4। এই যে দেখেন, তিনটা আছে না? বলেন তো এইটা আছে না? হ্যাঁ। জি স্যার। জি বুদ্ধি স্যার। করে এটাই লিখতে হবে। এবার বুঝতে পারছেন কেমনে ক্যালকুলেশনটা করব? জি স্যার, মানে একটা বর্গ এক্স্যাক্টলি। সংখ্যা রাখতে হবে। না, যে কোনো একটা বর্গ সংখ্যা রাখলে। কেন বর্গ সংখ্যা? কেন না, স্কোয়ার রুটের সাথে তো বর্গের একটা মিল আছে, আমরা মানে চট করে সেটাকে বাইরে নিয়ে আসতে পারবো। ওকে। আচ্ছা, জি এবার স্যার। আমাকে বলেন, +15কে আপনি কিভাবে লিখতে পারেন? 15কে তো 1 গুণন 15, 3 বছর এছাড়া 3 গুণন 5, আর তো কিছুই করা যায় না, যায়? না না। স্যার। কিছু করার নাই। তাহলে 3 গুণন 5 যা আছে আমি তাই রাখতে পারি, অথবা 15, যেহেতু কিছু করা যায় না, তার 15 আছে, 15ই রাখলাম, নো প্রবলেম। ঠিক আছে, বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার। মাইনাস, আচ্ছা বলেন তো 135কে আমি কিভাবে করবো? এটা তো একটু বড়। 60টা তো আপনি নিজে নিজে বের করতে পারলেন, এটা যেহেতু একটু বড়, সেক্ষেত্রে আপনাকে ডিসিশন নিতে হবে কিন্তু লসাগু করে। তাহলে 5 3 8 আর 9, 3 দ্বারা যায়, হ্যাঁ, 3 4 12, থাকলে 1 15, 3 5 15, আবার 3 দ্বারা যায়, 3 15 45, আবার 3 দ্বারা যায়, 3 5 15। আচ্ছা বলেন তো দেখি এই দুইটা 3 হয়েছে কিনা? 3 2 জি 6 স্যার। তাহলে 3 3 9 গুণন 3 5 15 যদি আমি বলি, তাহলে 9 আর 15 গুণ করলে 135 হবে, আর একটা বর্গ সংখ্যা পাবো হবে, কিনা? 9 একটা বেরোবে। জি হ্যাঁ। স্যার। বুঝতে পারছেন এবার কেমনে ক্যালকুলেশনটা হচ্ছে? হুম। জি স্যার। জি তাহলে √9 গুণন 15, ক্লিয়ার। এবার আসেন, বলেন দেখি এইটাকে আমরা √15 × √4 করতে পারি কিনা? পারি। জি স্যার। +√15 মাইনাস √9 × √15 করতে পারি। আচ্ছা, এবার আসেন, তাহলে বলেন দেখি এটা 2√15 হবে কিনা? জি স্যার। এটা, এই যে 4কে রুট করলে 2 হয়। আচ্ছা, প্লাস যা আছে তাই, √15 মাইনাস, বলেন তো দেখি 3√15 করতে পারি কিনা? জি স্যার। স্যার। পারি, এক্স্যাক্টলি। আচ্ছা বলেন দেখি এখানে হচ্ছে আহ, এই যে 15 কমন। ভালো করে দেখেন, এখানে √15 দুইটা আছে। বলেন তো এখানে √15 কয়টা আছে? একটা একটা। একটা। তাহলে একটা বলেন তো দুইটা √15 আর একটা √15, বলেন তো থ্রি তিনটা। রুট ফিফটিন হয় কিনা? জি স্যার। জি আর জি -3√15, বলেন তো দেখি 3√15 থ্রি রুট কাটা ফিফটিন কাটা কাটি। দিলে কি আসবে? 0। জিরো। বলেন তো দেখি অঙ্কটা কিছুটা হার্ড আছে কিনা? মাই গড। আমার তো স্যার এসএসসি পরীক্ষার কথা মনে পড়ে যাচ্ছে, মনে হয় এই অঙ্কটা আইছিল। হ্যাঁ। তো এইভাবেই এই যে দেখেন, সরকারি হাই স্কুলে এই জন্য না, এটা কি এর আছে অঙ্ক, স্যার? এগুলো স্যার অঙ্ক একটা কিন্তু আমি, আপনারা স্যার, নর্মালি প্রাইমারি পরীক্ষায় পাবেন না, আসবে না, না। এগুলো আসবে না। এটা কিন্তু একটু অ্যাডভান্স। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ক্যালকুলেশন বোঝার পর কিন্তু আপনার কাছে অ্যাডভান্স লাগবে না, আপনি যখন এখন বুঝে গেছেন, এখন যদি সংখ্যাগুলো চেঞ্জ করে দেয়, আপনি যদি একই নিয়মে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার অঙ্ক হয়ে যাবে, তাই না? জি স্যার। জি স্যার। একটু তো গেল। সময় লাগবে। স্যার একটা কিন্তু কোশ্চেন ছিল। সময় লাগবে স্যার, হ্যাঁ এটা বলেন তো বলেন, আসলে প্রশ্ন করেন। স্যার বর্গমূলের এটা অঙ্কটার বুঝতে কথা। পারছি, কিন্তু বাট ওই যে আমরা যদি পয়েন্ট আকারে নিয়ে বর্গমূল করি, যে আপনি যে ভাগ প্রক্রিয়ায় দেখাইছিলেন, আচ্ছা, এটা তাহলে এইভাবে বলেন করা তো যায় না? √60কে যেরকম যদি আমি ভাগ প্রক্রিয়ার 60 সাহায্যে সাথে করি, বলেন 49। তো এখানে মনে করেন 7 7 49, 7 দশমিক সামথিং, 15কে রুট করলে জি তিন স্যার। দশমিক সামথিং, আর 135কে যদি আমি রুট করি, তাহলে 11 দশমিক 11। সামথিং আসবে কিনা? হুম। জি স্যার। জি স্যার। আসবে। আচ্ছা বলেন তো আসবে। এইটা জি স্যার। 7, এইটা 3, এটা 7 দশমিক সামথিং, 3 দশমিক সামথিং, আর এটা 15 দশমিক সামথিং কিনা? 11 জি স্যার। দশমিক। স্যার এটা 11। 11 দশমিক সামথিং। আচ্ছা বলেন তো, এটা তো 11 দশমিক বলেন তো 7 3 10 আর 11 কাছাকাছি, বলেন তো মিলে যাচ্ছে মিলে যাচ্ছে একটা ভাব আছে কিনা? হ্যাঁ জি জি স্যার। স্যার। তাহলে একটু গেস করতে পারবেন যে অ্যান্সারটা কত হবে?
তো এক জি হইতে স্যার। পারে স্যার। হ্যাঁ, একও হইতে পারে, এক্ষেত্রে তো আপনার ঝামেলাও হয়ে যেতে পারে, তাই না? সেক্ষেত্রে জি এক্সাক্ট স্যার। আপনাকে বের করতে হবে, কমপক্ষে 2 ঘর করে বের করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো এটা বাস, কিছুটা আরো হ্যাঁ হ্যাঁ ওইভাবে কঠিন এভাবে হয়ে যাতে গেল খাওয়া কেউ আপনার না জন্য। করে এটার জন্য এক দিয়ে রাখছে। না, খাওয়া যাবে, সমস্যা নাই। ঠিক আছে। তার মানে 7 আর ওইভাবে 3 করা 10 যায়, কিন্তু 11। কঠিন ওইটা। হ্যাঁ, তো আপনি মানে যে অঙ্ক যেভাবে করলে আপনার ইজি হবে আপনাকে সেভাবেই করতে হবে। এখন এভাবে যদি আপনি ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে চান, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার হবে কি, আপনার একটু টাইম বেশি লাগবে, অঙ্ক হবে কিন্তু টাইম বেশি লাগবে। শেষ পর্যন্ত এমন হবে 10.99 - 11, 11.1 এরকমও কিন্তু আসতে পারে না? জি হুম। জি স্যার। জি স্যার। সেক্ষেত্রে কিন্তু আপনার বুঝতে প্রবলেম হতে পারে যে আসলেই 0 হবে নাকি 1 হবে, এখানে আবার √2 আছে, √3 আছে, √2-র মান তো কত, √3-র মান তো কত, এগুলো নানান ঝামেলায় আপনাকে পড়তে হতে পারে। তো তবে অঙ্ক সম্পর্কে যদি আপনি ধারণা রাখেন ভালো, তাহলে কিন্তু এটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আমি যদি গেস করি, তাহলে 60, 60 মানে 7 দশমিক ধরেন আমি দিব 7, আর 15 আমি দিব 3 দশমিক ধরেন 4, আর 135 আমি দিব ধরেন 11.1 বা 2 দিলাম। 9। তাহলে আমি দেখতেছি হুম। 7 আর 3-এ 10, আর এটা 11, আর এটা 11, তাহলে 0 হবে। এভাবে কিন্তু চিন্তা করতে জি পারবো, অস্বাভাবিক কিছু না। 27 আর 11। হ্যাঁ, কিন্তু কিন্তু যদি থ্যাংক ইউ আবার এই স্যার। অঙ্কটা মনে করেন যে পরীক্ষায় আসলো, ধরেন 12তম গ্রেড থেকে 20তম গ্রেডের পরীক্ষায় এই ধরনের অঙ্ক কিন্তু কয়েকবার আমি দেখছি আসছে, যদি তখন আসে, তখন কি আর আপনার, তখন তো আপনাকে এভাবেই করতে হবে, এই যেভাবেই করতে হবে, তাই নয় কি? জি স্যার। তখন জি আপনাকে স্যার, মানে এভাবেই করতে বুঝতে হবে। ওইটা একটা কোশ্চেন ছিল, ওই জন্য জিজ্ঞাসা করলাম হ্যাঁ, যে ওইভাবে করা যায় কিনা। নো প্রবলেম, যাবে, ওইভাবে করা যাবে। তবে এক্স্যাক্ট 0 আসবে না। ওই তো বললাম, দশমিকের পরে মনে করেন যে অবশিষ্ট থাকবে 0, 0, 1 হইলেও অবশিষ্ট থাকবে, এক্স্যাক্ট 0 আপনি আনতে পারবেন না। কিছু থাকবে। আচ্ছা, ওকে, এবার জি দেখেন স্যার। পরেরটা। তাহলে এই এই অঙ্ক নিশ্চয়ই দেখছেন, নানান জায়গায় আসছে। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে, দেখছেন না হ্যাঁ এরকম অঙ্ক? হ্যাঁ। জি স্যার। এটা একদম অ্যাজ 12তম ইউজুয়াল, আপনি যদি লসাগু বিসিএস। করে দিতে পারেন অ্যান্সার হয়ে যাবে, কোনো ব্যাপারই না। লসাগু করলে 8 যেটা 10 আসবে 12। সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে। আচ্ছা, তো এখন দেখেন আমরা কিভাবে করব। 8 আছে, 10 আছে, 12 আছে। তাহলে 2 দ্বারা যদি দিই, 4 × 2 = 8, 5 × 2 = 10, 6 × 2 = 12। আবার 2 দ্বারা দিব, 2 × 2 = 4, 5 5 থাকলো, 4 3 × 2 = 6। 5 3 আচ্ছা বলেন দুগুণ তো 6। 2 কয়টা, 3টা। 5 একটা, তিনটা। 3 কয়টা, একটা। একটা, একটা। সরি। আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে এই যে এখানে 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 দেখি, তাহলে এই যে দেখেন এই অ্যান্সারটা বের হইলো না আমাদের, 3টা 2, একটা 5, একটা 3 বের হয়েছে না? জি জি স্যার। স্যার। এটা বের হয়েছে। আচ্ছা, এখন বলা হচ্ছে যে দেখেন এখানে যে এই যে 120 যে সংখ্যাটা আসছে, তো 120 যে সংখ্যাটা, আমি একটু আবারও বলি। তো এটা কিভাবে আপনারা করবেন, এই যে 2, আচ্ছা আমি আবার লিখি, 2 × 2 × 2 × 5 × 3, লসাগুর ফলাফল এটা আসছে, এটা তো আপনারা শিওর নাকি? জি জি। স্যার। আচ্ছা, এখন ঘটনা হলো যে এই সংখ্যাগুলোকে যদি আমি বর্গাকারে সাজাই, তাহলে বলেন তো শুধু এইটুকু সাজাইতে পারতেছি, বাকিগুলো কি সাজাইতে পারতেছি? শোন না। না স্যার। পারতেছি না। তো বলেন তো এইটাকে যদি আমি সাজাইতে পারতাম, তাহলে এখানে আরো একটা 2 লাগতো কিনা? জি স্যার। জি হ্যাঁ স্যার। এটাকে যদি আমি সাজাইতে যেতাম, আরো একটা 5 লাগতো কিনা? জি লাগতো। স্যার। জি স্যার। এটাকে যদি আমি সাজাইতে যেতাম, আরেকটা বলেন তো 3। আরো একটা 3 লাগতো কিনা? জি জি স্যার। স্যার। লাগতো। তাহলে বলেন তো দেখি, 2 × 2 = 4, রুট 2 দিয়ে দেবো। 2 × 4, 4 4-এ কত? 8। আট। না, ষোলো। গুণ ষোলো। যেহেতু, 16 16। 16। 5 5-এ জি কত? স্যার। 25। 25। 3 3-এ কত? 9। 9। 9। আচ্ছা বলেন তো 16 আর 25 গুণ করলে কত হয়, 400 কিনা? জি স্যার। জি 400 স্যার। গুণন 9। বলেন তো 9 আর 400 গুণ করলে 4 নং কত হবে? 3600। 36। 3600। তাহলে ক নম্বর যে অপশনটা আছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। ওকে, এটাই। জি স্যার, বুঝছি। আচ্ছা, গেল তো। এবার আসেন পরেরটা। তারপরে এই অঙ্কটাই লাস্ট, আজকে আর করাবো না, মোটামুটি অনেকটা সময় হয়ে গেছে। তো এই অঙ্কটা 41তম বিসিএস এর অঙ্ক, এটা কিন্তু হচ্ছে মানে জটিল সংখ্যার একটা বিষয়, মানে কাল্পনিক সংখ্যা এখানে আপনাদেরকে বুঝতে হবে। কি সংখ্যা বুঝতে হবে বলেন? কি বললাম? কাল্পনিক। 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 কাল্পনিক সংখ্যার ইংরেজি হচ্ছে ইমেজিনারি নাম্বার। ইমাজিনারি। ইমেজিন মানে আমরা বলি না যে সাপোজ, মানে ধর, ইমাজিন এরকম একটা করো। বলি। তাহলে ইমেজিন মানেও কিন্তু কোনো কিছু ধরা, তো আমরা বলি যে ধরি একটা সংখ্যা এক্স। তো এই যে এক্স ধরছি, এটা তো কল্পনা করছি। তো মনে রাখেন, জি স্যার। গণিতে কাল্পনিক সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? আই। 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 আই দ্বারা। তাহলে কাল্পনিকের ইংরেজি যেহেতু ইমেজিনারি,
ইমেজিনারির আই হচ্ছে এটাকে প্রকাশ করে কাল্পনিক হিসেবে। তো আই মানে কিন্তু √(-1) মনে মনে মাইনাস রাখতে ওয়ান। হবে, এটা কিন্তু স্বতঃসিদ্ধ একটা ব্যাপার। আই মানে কি? √(-1). রুট ওভার √(-1). আচ্ছা, যদি আমি এটা জটিল এটার সংখ্যা। উভয় দিকে বর্গ করি, বলেন তো দেখি, উভয় দিকে যদি আমি বর্গ করি -1। তাহলে স্কোয়ার রুট কাটা গিয়ে বলেন তো আই আই স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু সমান -1 হবে কিনা? -1। জি মাইনাস স্যার। জি ওয়ান স্যার। এক্স্যাক্টলি। তাহলে আই মানে কি? ইমাজিনারি নাম্বার, মানে রুট ইমাজিনারি নাম্বার। তাহলে আই মাইনাস এর ওয়ান। আই এর আমরা মান হিসেবে কাকে ব্যবহার করি? মাইনাস মাইনাস √(-1) ওয়ান। মাইনাস আর আই স্কোয়ারের মান ওয়ান হিসেবে কাকে ব্যবহার করি? -1। মাইনাস ওয়ান। শুধু -1। তাহলে আই স্কোয়ার মানে -1 আর আই মানে √(-1). এতে কারো কোনো সমস্যা আছে আরো? না স্যার। না। এটা এটা স্বতঃসিদ্ধ মান। আপনারা যদি MP3 এর গণিত বই দেখেন, সেখানে দেখবেন যে এইরকম রুটের ভিতরে -1 দেওয়া আছে। কিসের ভিতরে -1? রুটের রুটের মধ্যে। রুটের ভিতরে -1 দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, এরকম এরকম রুটের ভিতরে -1 দেওয়া আছে। এবং দেখবেন যে ওখানে কিন্তু হচ্ছে আরো বেশ কিছু সিম্বল আছে যেগুলো ইমেজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা। এই যে মানে স্যার জি, আমি তো জানি যে আজকে একটা মক ইন্টারভিউ দেখতেছিলাম, জটিল আচ্ছা, সংখ্যা ম্যাথ স্টুডেন্টকে জিজ্ঞেস করছে, উনি বলল যে √(-1). হ্যাঁ, এক্স্যাক্টলি, √(-1) হচ্ছে আই এর ভ্যালু। আর আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে শুধু -1, এক্স্যাক্টলি এটা -1। আমাদের। এবং এখানে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা, তাদের কিন্তু আরো নানান কিছু শিখতে হয়। ওকে, তো যেহেতু আমরা জেনারেল ম্যাথমেটিক্স পরীক্ষার জন্য করতেছি, তো আরো আমরা ডিপে যাব না, অনুবন্ধী জটিল এগুলোতে আমরা যাব না, আমরা শুধু কাল্পনিকেই থাকবো। আচ্ছা, এবার দেখেন, তাহলে এই যে অঙ্ক, এটা কিন্তু কাল্পনিক সংখ্যার অঙ্ক। আপনি যদি ক্যালকুলেটরে √(-8) চাপ দেন, এটার ভ্যালু কিন্তু ক্যালকুলেটর প্রকাশ করতে পারবে না, সে অক্ষম, পারবে না, সে পারবেই না। কোনো আপনাকে ভ্যালু প্রোভাইড করতে পারবে না, সে অক্ষম, বলবে যে না, আমি এর হিসাব করতে পারবো না। কারণ এটা কাল্পনিক, মানে কল্পনায় আপনাকে ধরে নিতে হবে যেটা এমন একটা ভ্যালু। ওকে, আচ্ছা, এখন ধরেন কল্পনায় যদি আমি ধরি যে আপনি আপনাকে আমি -5 টাকা দিলাম, আপনি -5 টাকা দিয়ে একটা কলম কিনে নিয়ে আসবেন। এটা কি কখনো সম্ভব বলেন অসম্ভব। তো? এটা অসম্ভব একটা না ব্যাপার, স্যার। অসম্ভব। এটা সম্ভব না। ঠিক আছে, আমি যদি আপনাকে বলি যে একটা দ্রব্যের দাম -5 টাকা বা -50 টাকা, তার মানে কি দাঁড়াচ্ছে জানেন? মনে করেন আপনি 1 কেজি আলু কিনতে গেছেন, ধরেন 1 কেজি আলুর দাম 50 টাকা। তো যখন আলুর কেজি -50 টাকা হবে, তখন দোকানদার আপনাকে 1 কেজি আলু দিবে, সাথে 50টা টাকাও দিবে। 50 টাকাও দেবে। জি স্যার। এই বিষয়টা মানে বুঝতে আলু পারছেন? খেয়ে তো মানে সেই হ্যাঁ, লোক খাওয়ার জন্য তার ওষুধ মানে তার কিনতে মানে হবে। ঘটনাটা, এই রকম ঘটনা কি কখনো ঘটবে? স্যার না। বা গণিতে কিন্তু অসম্ভব। এর কোনো অস্তিত্ব নাই। এই জন্য আমরা রুটের ভিতরে যখন কোনো কিছু মাইনাস পাবো, এর অস্তিত্ব কিন্তু আমরা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এটাকে ধরে নিতে হবে, মানে ইমেজিন করা, মনে করা, এরকম একটা করতে হবে। ওকে, তবে বাস্তবে কিন্তু কোনো জিনিসের দাম নেগেটিভ হতে পারে। ওকে, বাস্তবে কোনো জিনিসের দাম নেগেটিভ পারে। পারে, হ্যাঁ পারে। কিভাবে পারে? অফার দিলে আমি একটু, পারে। মানে কোনো বিশেষ পরিস্থিতিতে নেগেটিভ হতে পারে। কিরকম আমি একটু বুঝাই বলি আপনাদের। সেটা হচ্ছে, এটা কিন্তু মানে হচ্ছে বিসিএস এর একটা প্রশ্ন, নানান পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন জিজ্ঞেস করতে পারে অনেক সময়, মানে খুবই ক্রিটিক্যাল থিঙ্কিং বিষয়গুলো। আচ্ছা, যখন আমাদের করোনাকালীন সময় হয়েছিল, ঠিক আছে, মানে তখন তো একটা হুম। প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, তাই না? তখন হচ্ছে, জি বলেন তো স্যার। দেখি, সারা পৃথিবী জুড়ে কি গাড়ি ঘোড়া চলছে? চলেনি, না। বন্ধ ছিল সব। স্যার না। আচ্ছা, প্লেন চলছে, বলেন প্লেন চলছে? চলেনি। তারপরে স্যার হচ্ছে কোনো কলকারখানা চালু ছিল? খুবই সীমিত আকারে, বা নাই বললেই চলে, ছিল না। তাহলে খেয়াল করে দেখেন যে তখন কিন্তু কাতার, সৌদি আরব, এরা কিন্তু অপরিশোধিত তেল উত্তোলন করত। ওকে, তেল, ব্যারেল কা ব্যারেল তেল কিন্তু প্রতিনিয়ত, ওগুলো কিন্তু স্বয়ংক্রিয় মেশিন। ওকে, স্বয়ংক্রিয় মেশিন দিয়ে তেল তারা উত্তোলন করত। এবং উত্তোলন করে একটা জায়গায়, বড় একটা বিশাল একটা জায়গা ছিল, শোধনাগার ছিল, সেখানে জমা রাখতো। এখন যখন প্যান্ডেমিক সিচুয়েশন হয়েছে, তখন তো গাড়ি কোম্পানি তেল কেনা বন্ধ করে দিছে, মানে যারা গাড়ি চালায়, প্লেন যারা চালায় তারাও তেল কেনা বন্ধ করে দিছে, কলকারখানা যারা চালায় তারাও তেল কেনা বন্ধ করে দিছে। বলেন তো, তেল উৎপাদন কিন্তু থেমে নাই, কেননা ওগুলো বন্ধ করা যায় না, স্বয়ংক্রিয় প্রক্রিয়া চলতেই থাকবে। বন্ধ করলেই কিন্তু বড় ধরনের আর্থিক ক্ষতি হবে। এখন যেখানে তেল তুলে রাখতেছে, এই জায়গাও কিন্তু পূর্ণ হয়ে গেছে। এখন বলেন তো, তেল কি সাগরের মধ্যে ফেলে দেওয়া যায়? না না। স্যার। যাবে না। কেন যাবে না? তাহলে বলেন তো, প্রাণীকুল সংকটের মধ্যে পড়বে কিনা তেল সাগরের মধ্যে ফেললে? জি স্যার। সংকটে পড়বে। তাহলে কি করতে হবে তাদেরকে?
তেল বিক্রি খালি করতে করতে হবে হবে। অথবা দিয়ে দিতে হবে। তো সেই সময় কাতার এবং সৌদি আরব করছে কি, এবং এর সাথে আরো দুই একটা কারখানা আছে, তারা করছে কি, একটা অফার দিছে যে আপনারা এক কাজ করেন, আপনারা আমাদের কাছে ফ্রিতে তেল নিয়ে যান। কিতে? ফ্রি, একদম ফ্রি। হ্যাঁ, ফ্রিতে নিয়ে যান। তো এখন বাংলাদেশ ফ্রিতে নিয়ে আসছে, আচ্ছা বলেন তো ফ্রিতে নিয়ে আসলে জাহাজ ভাড়া লাগে কিনা? লাগে। জি স্যার। লাগবে। এখন বাংলাদেশ দুইবার ফ্রিতে নিয়ে আসার পর বলছে যে আমার আর দরকার নাই, আমার আর দরকার নাই। এখন সৌদিকে তো কাতারকে তো তেল দিতেই হবে, বলছে যে আমরা জাহাজ ভাড়াও দিব, যান। কি ভাড়া দিব? জাহাজ ভাড়াও দিয়ে জাহাজ দেবে। জাহাজ ভাড়া দিব। মানে তেল দিবে তো দিবে, সাথে কি ভাড়া দিবে? জাহাজ জাহাজ ভাড়া। ভাড়াও তাহলে দেবে। বলেন তো দেখি জিনিসটার দাম নেগেটিভ হয়ে গেল কিনা? জি জি স্যার। স্যার। এক্স্যাক্টলি, মানে বিশেষ পরিস্থিতিতে কোনো জিনিসের দাম কি হতে পারে বলেন? নেগেটিভ। নেগেটিভ হতে পারে। নেগেটিভ হতে পারে, এক্স্যাক্টলি। ওকে, তো বুঝতে পারছেন, মানে এটা কিন্তু সব সময় ঘটবে না, বিশেষ পরিস্থিতিতে কোনো জিনিসের দাম নেগেটিভ হতে পারে, এটা হচ্ছে একটা ব্যাপার। এছাড়াও মনে করেন হচ্ছে বাংলাদেশে যে পারমাণবিক চুল্লি আছে, তো কোথায় আছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক চুল্লি আছে। বলেন তো দেখি সেখানে পারমাণবিক বর্জ্য হচ্ছে আহ, তৈরি হয় কিনা? চুল্লিতে অবশ্যই তৈরি হয়, এবং এই বর্জ্যগুলো কিন্তু নানান কাজে ব্যবহার করা হয়। কিন্তু এগুলো যদি একবার প্রকৃতিতে চলে আসে, তখন কিন্তু প্রকৃতির জন্য বিরাট হুমকি স্বরূপ, মানুষজন কিন্তু মানে মারাও যাইতে পারে তেজস্ক্রিয়তার প্রভাবে। আর এগুলো প্রায় 5,000 10,000 বছর পর্যন্ত এগুলো মানে তেজস্ক্রিয়তা থাকে আর কি। তো এই কারণে হয় কি, ওই জিনিসগুলো বাংলাদেশ সরকার করে কি, রাশিয়াকে বলে যে আপনারা নিয়ে যান। রাশিয়া বলে যে না, আমরা এমনি এমনি নিয়ে যাব না, আমাদেরকে নিয়ে যাওয়ার খরচ দেন, রক্ষণাবেক্ষণের টাকা দেন। তার মানে বাংলাদেশ এটাও দেয়, প্লাস পাশাপাশি টাকাও দেয়। বুঝতে পারছেন? বাহ। কম জি ক্ষেত্রে স্যার। জিনিসের দাম নেগেটিভ হয়ে যেতে পারে। এছাড়াও তো এই মানে আমার বেশ কিছু স্টুডেন্ট আছে, আমি একটা কলেজে পড়াই। তো আমার কলেজের স্টুডেন্টদের, ইকোনমিক্সের এইচএসসি লেভেলের স্টুডেন্টদেরকে এগুলো আমি বলি যে এই 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 কারণে, এই এই কারণ। তো একটা ছেলে দাঁড়াইছে একটু শয়তান টাইপের, তো বলছে যে স্যার আমার কাছে আর একটা এক্সাম্পল আছে। তা আমি বলছি কি এক্সাম্পল? বলছে স্যার ছেলেরা যখন বিয়ে করে তখন মেয়েদের দামও নেগেটিভ হয়, কেননা শ্বশুর অক্টোবর। মেয়েকেও দেয়, সাথে কিছু কি দেয়? সবকিছু দিয়ে দেয়। চিন্তা করছেন একদম। সে কি বলছে এক্সাম্পল? আসলে। তো যাই হোক, তো আমি বলছি না, এটা বলা যাবে না, এটা একদম নেগেটিভ সেন্স, এটা কখনোই বলা যাবে না। কিন্তু দেখেন ওর মাথায় কি খেলে গেছে। তো বাস্তব বাস্তবে তো জীবনের এটাই উদাহরণ সত্যি। দিছে। তবে আমি বলছি যে স্যার এক সময়, এক পাশাপাশি সময় এটাই পণ বেশি। প্রথা ছিল, এক সময় কি প্রথা প্রথা ছিল বলেন? পণ প্রথা। পণ প্রথা ছিল। তখন কি করতো, ছেলে ছেলে পক্ষ কাদেরকে টাকা দিত? মেয়ের বাবাকে দিত, না মেয়ের বাবাকে টাকা? জি স্যার। হুম। জি স্যার। কিন্তু কালের বিবর্তনে সেটা উল্টে গেছে, তাই না? জি। যেটা উল্টে গেছে। তো যাই হোক, ব্যাপার না। তো আপনারা হচ্ছে, আচ্ছা এই অঙ্কটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখেন, √8 ইন্টু √2। তাহলে বলেন দেখি, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমাকে কি করতে হবে জানেন? যেহেতু রুটের ভিতরে মাইনাস আছে, আমাকে ইমেজিনারি নাম্বার কল্পনা করতে হবে। তাহলে ইমেজিনারি মানেই বলেন তো -1 × 8 কিনা? জি স্যার। ইন্টু, এটাকে এইভাবেই ক্যালকুলেশন করতে হবে। তাহলে বলেন তো -1 × 2 কিনা? জি স্যার। জি স্যার। এক্স্যাক্টলি ইকুয়াল। বলেন তো -1 × √8 হবে কিনা? জি। ওকে। ইনটু, বলেন তো দেখি -1 × √2 হবে কিনা? √2। জি স্যার। এক্স্যাক্টলি। তাহলে এবার আসেন ইকুয়াল। তাহলে বলেন তো √−1 কমন। মানে কত? আই। আই। আচ্ছা বলেন তো √8 মানে 4 × 2 কিনা? জি স্যার। জি স্যার। ইনটু, বলেন তো এটা মানে আই কিনা? জি। জি স্যার। ইনটু √2। আচ্ছা এবার আসেন, বলেন তো আই আর আই কি হবে? কাটা। আই স্কোয়ার। ও না, আই কাটা স্কয়ার। কেন? ইনটু আছে না? স্যার গুণ আই করতেছি স্কোয়ার। আমরা। আচ্ছা বলেন তো 4 √2 মানে বলেন তো 2 √2 কিনা? 2 √2। জি স্যার। ইনটু, বলেন তো এখানে √2 আছে কিনা? আছে। আচ্ছা এবার বলেন আই স্কোয়ার মানে -1 কিনা? -1। ইনটু। আচ্ছা বলেন তো 2 × কয়টা √2 আছে? দুইটা। দুইটা, তাহলে দুই। √2 তার উপর হোল স্কোয়ার হবে না? জি স্যার। জি স্যার। এক্স্যাক্টলি, সরাসরি তাহলে তো দুই লিখতাম। -1 × 2 বলেন তো স্কোয়ার রুট কাটা গিয়ে 2 থাকবে টু। না? হুম। জি। বলেন তো -4 মাইনাস হবে টু। কিনা? 4। জি স্যার। এই যে স্যার দেখেন, 41তম বিসিএস। স্যার হ্যাঁ মাইনাস বলেন। মার্কের আসবে। স্যার এই যে প্রথম লাইনই হুম। রুটের মাঝে -1.8 কিভাবে আসলো? মাইনাস, দেখেন আমি যদি বলি 8, বলেন তো 8কে 8 × 1 লেখা যায় কিনা?
জি জি স্যার। স্যার। যায়। আমরা আমরা জানি যে রুটের ভিতরে মাইনাস থাকলে কি দ্বারা ক্যালকুলেশন করতে হবে? ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার। তো ইমাজিনারি নাম্বার মানেই তো রুটের ভিতরে মাইনাস ওয়ান। তা আমাকে এটা বানাইতে হবে না? বলেন তো দেখি, এটা বানাতে হবে না? মাইনাস এই ওয়ান। বানানোর জন্যই এই কাজটা হয়েছে। তো যাই হোক, এটা কিছুটা কঠিন, হ্যাঁ, কিছুটা কঠিন স্যার কিন্তু। আমার একটা, স্যার হ্যাঁ, এই জায়গায় একটা আছে, আমার একটা জানার আছে, যেরকম হ্যাঁ বলেন। আমরা এই যে -4 পাইছি, হ্যাঁ, তো এরকম যদি থাকে তাহলে আমরা ডাইরেক্ট এখানে ভাগ করে দিতে পারি না, 4 × 2 = 8 -4, কোথায় কোথায় কোথায়? যেরকম এখানে এই যে -8 রুট -8 গুণ আপনি 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 √2 এটাকে এবং এটাকে করতে -3 চাচ্ছেন যে আপনি রুটের ভিতরে থাকলে জি, মাইনাসে মাইনাসে 2 দিয়ে ভাগ দেবো মাইনাসে 8 রে। মাইনাসে প্লাস 8 × 2 = 16 তাই হ্যাঁ, করতে চাচ্ছেন? স্যার না, স্যার তাহলে না, বলেন তো মানে শুধু 4 দুই হবে না? দিয়ে গুণ না 8 রে করে ভাগ ভাগ করে দিলে দিলাম। 4 হয় না তাই। কোনটা গুণ না করে ভাগ করব কোনটা? স্যার কোশ্চেনে যেমন আছে না, -√8 গুণ হইতেছে -√2, এটা হ্যাঁ, আর কি উনি বলতেছে 2 দিয়ে 8 রে ভাগ দিয়ে দিলেই তো -4 চলে আসে। কেন মাঝখানে কি চিহ্ন? স্যার গুণ চিহ্ন গুণ। স্যার আছে। ওটা আর কি ভাগ ওই যে দেওয়া যাবে? কিছু বলেন, কিছু, মাঝখানে গুণ থাকলে কি ভাগ দেওয়া যাবে? স্যার এই না জায়গায় যদি মাইনাস, স্যার কারণ √ওভার -4 তো -4। অ্যান্সার স্যার। এটা এরকম যদি থাকে যে এই জায়গায় যদি -16 থাকতো আর ওইখানে যদি চার থাকতো। -4 থাকতো, তাহলে কত হইতো একটু এই যে করেন এরকম তো নাকি স্যার। এরকম? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আচ্ছা, 4 আসতো না স্যার, -4 আসতো না। আপনি না, নর্মাল 4 আসবে নর্মাল কেন? চিন্তা আপনাকে করাই যাবে না এরকম ক্ষেত্রে। আপনাকে সব সময় চিন্তা করতে হবে এইটা মানে 16i ইন্টু এটা মানে 4i। বুঝতে পারছেন ঘটনাটা? জি স্যার। কেন বলেন তো? এই লাইনের ক্যালকুলেশন হবে √−1 ইন্টু 16। বুঝাইতে পারছি? জি স্যার। ইন্টু এটার ক্যালকুলেশন হবে -1 1 ইন্টু ইন্টু 4। 2, ঠিক আছে? 4, ইয়েস। এটা হুম। জি। তাহলে √−1 ইন্টু √16 ইন্টু 16, √−1 ইন্টু √4। 4। ওকে? জি জি। তো স্যার। খেয়াল করেন এখন, তাহলে এটা মানে আই ইন্টু এটা মানে 4 ইন্টু এটা মানে আই ইন্টু এটা মানে কত? 2। 2। 2। আচ্ছা খেয়াল করে দেখেন, তো ক্যালকুলেশনটা কিন্তু আমাদের এইভাবে হবে, হ্যাঁ, যেটা আমি দেখাইলাম এখন ক্যালকুলেশনটা কিন্তু আমাদের এইভাবে হবে। এছাড়া কিন্তু তাহলে বিকল্প কোনো ওয়ে -1। নাই, আপনি অন্য চিন্তা করতেই পারবেন না। নর্মাল চিন্তা করলে কিন্তু অন্যরকম অ্যান্সার আসবে। তো আপনাকে যখনই আপনি রুটের ভিতরে মাইনাস পাবেন তখনই আপনাকে কি তাহলে দ্বারা ক্যালকুলেশন করতে হবে? -1 গুণ। হায়দার। আই দ্বারা আই ক্যালকুলেশন দ্বারা। করতে হবে। এগুলো সচরাচর এগুলো কখনো আপনি নিবন্ধনে আসতে দেখবেন না, কখনো প্রাইমারিতে আসতে দেখবেন না। এগুলো শুধু পিএসসি এর বিভিন্ন পরীক্ষা এবং বিসিএস পরীক্ষায় আসবে। ওকে? এই জন্য এই অঙ্কগুলো যে খুব বেশি প্র্যাকটিস করতে হবে তা না, কিন্তু জাস্ট একটু জানা থাকলে ভালো হয় আপনাদের। প্র্যাকটিস যাই হোক, করবো না মনে আজকে হচ্ছে ক্লাসটা শেষ করে দিচ্ছি এখানে, হ্যাঁ।